আসসালামু আলাইকুম সবাইকে। যারা ক্লাসে যুক্ত আছো একটু জানাও যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আর স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু কনফার্ম করো যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। যারা যুক্ত আছো একটু কনফার্ম করো আমাকে যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া সব কিছু ক্লিয়ার আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। ওকে, শারমিন চৈতি বলতেছে সব কিছু ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তো আজকে আমাদের চ্যাপ্টার হলো নিউটনিয়ান বলবিদ্যা, ফিজিক্স ফার্স্ট পেপার। তো অধ্যায়টা একটু কঠিনই বলা যায়, কারণ অনেক বড় একটা চ্যাপ্টার আর অনেক ইনফরমেশন। ঠিক আছে, তো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে আমাদেরকে। ঠিক আছে, ওকে চলো। দেখো এখানে সর্বপ্রথম জড়তার একটা সূত্র দিছে। ঠিক আছে, জড়তার সূত্র জানে না এমন হয়তো কেউ নাই। ঠিক আছে, মনে মনে রাখবা জড়তা জিনিসটা হলো আসলে অলস। ঠিক আছে, জড়তা জিনিসটা আসলে কি ভাইয়া, মনে করো যে আলসামি করি আমরা, সেই আলসামি জিনিসটা হলো জড়তা। ঠিক আছে, মনে করো যে তুমি বসে আসো, তোমার আর উঠতে মন চাইতেছে না। ঠিক আছে, নড়াচড়া করতেছো না, এটাই হলো জড়তা। ঠিক আছে, তো বলতে দেখো যে পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চায়, এই প্রবণতাকে কি বলা হয় ভাই? এটাকে বলা হয় জড়তা। ঠিক আছে, মানে তুমি যেমন আছো তেমন থাকবা, আলসামি, নড়বা নাও চড়বা না। ঠিক আছে, তোমার উপর বোম মারলেও তুমি উঠবা না, শুয়ে থাকবা, সারাদিন ঘুম পারবা, এরকম। ঠিক আছে, এখন তোমরা আর একটা জিনিস জানো, যারা মোটা তারা একটু বেশি অলস হয় না, যাদের ওজন একটু বেশি। ঠিক আছে, যাদের ওজন একটু বেশি তারা কিন্তু বেশি অলস হয়। ঠিক আছে, তার মানে তাদের জড়তা একটু বেশি থাকে। ঠিক আছে, ওকে, তো এইভাবে মনে রাখতে পারো যে যে বস্তুর ভর বেশি, যে বস্তুর ভর যত বেশি তার জড়তাও কি তত বেশি। মানে যে যত বেশি মোটা সে তত বেশি কি হয় ভাই? অলস হয়, মানে তার জড়তা তত বেশি। ঠিক আছে, ওকে, তারপরে দেখো বলছে যে ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ। ঠিক আছে, ওকে, নিচে আসো। দেখো স্পর্শ বল নিয়ে কিছু কথা বলছে এখানে। স্পর্শ বলে কয়েকটা উদাহরণ দিচ্ছে: ঘর্ষণ বল, সংঘর্ষের ফলে সৃষ্ট বল, টানা বল। এগুলা কি বল? এগুলো সব হলো ভাইয়া স্পর্শ বলের উদাহরণ। ঠিক আছে, ওকে, এবং দেখো ঘর্ষণ গুণাঙ্কের যে একটা অনুপাত আছে। ঠিক আছে, এটা একটু দেখো। এখানে আর কিছুই লাগবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো পরের পেজে আসো। ঠিক আছে, এখন দেখো বলের বৈশিষ্ট্য বা বল গতির উপর কি কি প্রভাব বিস্তার করে তার একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকাটা মানে মোট কথায় বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, তো দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে যে প্রযুক্ত বল কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে, অর্থাৎ বল ত্বরণ সৃষ্টি করতে পারে, এটা আমরা জানি। ঠিক আছে, একদম 9-10-এর কথাগুলো এখানে বলছে। ঠিক আছে, তারপর কি বলছে ভাইয়া দেখো যে বেগের তথা গতির দিক পরিবর্তন করতে পারে। ঠিক আছে, এটা আমরা জানি যে বেগের দিক পরিবর্তন করতে পারে কি? বল। ঠিক আছে, ওকে, তারপর কি বেগের হ্রাস বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, তারপর কি তুমি বল প্রয়োগ করে কোনো একটা বস্তুর বিকৃতি ঘটাতে পারো। ঠিক আছে, তুমি মনে করো কি সামনে একটা প্লাস্টিকের বোতল পাইলা, তুমি ধাপ করে একটা বক্সে মেরে দিলা, বোতলটা চ্যাপ্টা হয়ে গেল। ঠিক আছে, তো তুমি বল প্রয়োগ করে কি করলা? বোতলটাকে বিকৃত করে ফেললা। এভাবে মনে রাখতে পারো। ওকে, তারপর দেখো কি বলছে যে বজ্রা জোড়ায় ক্রিয়া করে এবং সবচাইতে ইম্পর্টেন্ট দেখো এখানে এই যে এটা, যে এখানে বলছে বলের একক নিউটন আমরা জানি, কিন্তু এফপিএস এক পদ্ধতিতে বলের একক কি? এফপিএস পদ্ধতিতে বলের একক হলো পাউন্ডাল। এটা অনেকেই জানে না, অনেকেই ভুল করে, তো এটা কিন্তু মনে রাখতে হবে ভাইয়া। ঠিক আছে, ওকে, তারপর বলের মাত্রা, বলের একক সব কিছু আমরা জানি। ঠিক আছে, এগুলো কিন্তু বের করা খুব ইজি, এগুলো লাগে। ওকে, তারপরে দেখো বলের প্রকার ভেদ। ঠিক আছে, মৌলিক বল এখানে বলছে যে 4 প্রকার। কয় প্রকার ভাইয়া? 4 প্রকার। একটা হলো মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় এবং কি দুর্বল নিউক্লিয় বল। তো আমাদের জানতে হবে এই
কি বলে যে এই যে বলগুলো আছে, ঠিক আছে, এই বলগুলার মানে কোন কণা বা কোন কণার বিনিময়ের কারণে এই বলগুলো উৎপন্ন হয় সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো দেখো এটা আসলে আসলে এখান থেকে প্রশ্নটা আসে এই টপিক থেকেই। তো দেখো এখানে তোমরা এটা মনে রাখতে পারো মসদ গমন দিয়ে। কি দিয়ে ভাইয়া? ভালো করে লিখি দাও, মসদ গমন, ঠিক আছে, মসদ গমন। তো মতে কি ভাইয়া? মতে হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বল দেখো, মর নিচে কি আছে? গ আছে, তার মানে কি মহাকর্ষ বল, গ্রাভিটন কণা, ঠিক আছে, মহাকর্ষণ বল। ওকে দেখো কি তাহলে কি মহাকর্ষণ বল কোনটির কারণে তৈরি হয় ভাই? গ্রাভিটন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা, ঠিক আছে। ওকে, তারপরে দেখো স দে কি? স দে হলো সবল নিউক্লিয় বল, ঠিক আছে, সবল নিউক্লিয় বল। স নিচে কি আছে? ম আছে, তার মানে কি এটা হলো মেসন কণা, ঠিক আছে, মেসন বা গ্লুয়ন, অনেক টাইমে গ্লুয়নও বলা হয়, মেসন বা গ্লুয়ন। তারপর দেখো দতে কি? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, দ নিচে কি আছে ভাই? ন আছে, তার মানে কি এটা হলো নিউট্রিনো, ঠিক আছে, নিউট্রিনো কণার বিনিময়ের ফলে এই দুর্বল নিউক্লিয় বলের উৎপত্তি হয়। নিউক্লিয় বল অথবা অনেক ক্ষেত্রে আবার কি বলা হয়? বোসন কণা, ঠিক আছে। ওকে, নিউট্রিনো কণা অথবা কি বোসন কণা, তো এগুলো তোমরা একটা ছক আকারে পড়ে নিতে পারো, সমস্যা নাই। আর একটা আছে সেটা হলো কি ভাই? তড়িৎ চৌম্বকীয় বল, ঠিক আছে, তড়িৎ চৌম্বকীয় বল। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তড়িৎ চৌম্বকীয় বল দেখো, তড়িৎ চৌম্বকীয় বলটা কি তুমি মনে রাখবা যে আমরা জানি তড়িৎ চৌম্বকীয় বল এটার সাথে একটা বা ফোটনের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। তো তুমি ইকুয়াল টু ফোটন তেমন রাখতে পারো, ঠিক আছে, ফোটন। তাহলে ফোটন কণা দ্বারা কোনটি হয় ভাইয়া? তড়িৎ তড়িৎ চৌম্বকীয় বল, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে অনেক কিছুই বলছে, দেখো যে যা যা বললাম ওইগুলো বলছে যে গ্রাভিটন কণা, মহাকর্ষ বল কোনটি ভাইয়া? গ্রাভিটন কণা, আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি মহাকর্ষ বল গ্রাভিটন কণা, ঠিক আছে। এবং দেখো এখানে বলছে যে এটি খুবই দুর্বল ও আকর্ষণ ধর্মী বল, ঠিক আছে, এটা কি খুবই দুর্বল এবং আকর্ষণ ধর্মী বল। ওকে, তারপরে দেখো নিচে আসো, দেখো তড়িৎ চৌম্বকীয় বল, সম্পূর্ণটা রিডিং দিবা, ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু রিডিং দিতে হবে। তারপর দেখো তড়িৎ চৌম্বকীয় বল, এটা কোন কণার জন্য ভাই? ফোটন কণার জন্য, যেটা বললাম তো ইকুয়াল টু ফোটন তেমন রাখবা, ঠিক আছে। তড়িৎ চৌম্বকীয় বল ফোটন কণার বিনিময়ের কারণে কার্যকর হয়, ঠিক আছে। ওকে, এবং দেখো এই তড়িৎ চৌম্বকীয় বল অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, এবং এই বল ক্রিয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ওকে, এবং এসব বল কোন কোন ক্ষেত্রে দেখা যায়? দেখো এখানে বলছে যে স্থিতিস্থাপক বল, আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদিতে তড়িৎচুম্বকীয় বলের প্রকাশ ঘটে, ঠিক আছে, উদাহরণগুলো একটু মনে রাখো। তারপরে দেখো সবল নিউক্লিয় বল, মসদ গমন, সবলের নিচে আসছিল ম, ঠিক আছে, তার মানে কি সবল নিউক্লিয় বল মেসন কণা দ্বারা সৃষ্টি হবে, এই যে মেসন কণা, মেসন কণা, ঠিক আছে, মেসন কণা। আবার কি অনেক ক্ষেত্রে বলা হয় কি মেসন বা গ্লুয়ন, ঠিক আছে, গ্লুয়ন। আলটিমেটলি মনে করো যে মেসন কণার সমষ্টিকে আসলে গ্লুয়ন বলা হয়, ঠিক আছে। ওকে, তো মেসন কণা দ্বারা কোনটি সৃষ্টি হবে? সবল নিউক্লিয় বল, ঠিক আছে। এবং এখানে বলছে এই বল আকর্ষণ ধর্মী, স্বল্প পাল্লা বিশিষ্ট, ঠিক আছে, চার্জ নিরপেক্ষ এবং কি নিউক্লিয়াসের বাইরে ক্রিয়াশীল নয়, ঠিক আছে। তার মানে কি সবল নিউক্লিয় বল, মনে রাখবা সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল দুইটাই কেবলমাত্র নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রিয়াশীল, ঠিক আছে, বাইরে কোনো জায়গায় ক্রিয়াশীল না, শুধুমাত্র নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রিয়াশীল, ঠিক আছে। ওকে, তারপরে দেখো দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে, দুর্বল নিউক্লিয় বল এটা কি ভাইয়া? এটা হলো ভাইয়া যে এটা বললাম যে নিউট্রিনো কণা, ঠিক আছে, নিউট্রিনো কণা। দেখো যেখানে আসো, এই যে দেখো নিউট্রিনো কণার, ঠিক আছে, বিনিময়ের কারণে দুর্বল নিউক্লিয় বল উৎপন্ন হয় বা উৎপত্তি হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে একটা ইনফরমেশন দিচ্ছে, দেখো যে এই যে দেখো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে 3 ধরনের রশ্মি বা কণা নির্গত, এগুলো কি ভাই? একটা আলফা, বিটা এবং কি গামা, এগুলো আমরা জানি অলরেডি। ওকে, দেখার একটা কথা বলছে এখানে যে সবল নিউক্লিয় বল বা তড়িৎ চৌম্বকীয় বলের তুলনায় খুব দুর্বল, এটা একটু মনে রাখা লাগবে। আচ্ছা কেউ বলতে পারবা সবচেয়ে দুর্বল বল কোনটি? আমরা কিন্তু পুরো আসছি একটু আগে, দেখছো এই যে নিউট্রিনো এবং অথবা কি বোসন, ঠিক আছে, নিউট্রিনো অথবা বোসন কণার বিনিময়ের ফলে কোনটি হয়? দুর্বল নিউক্লিয় বলের উৎপত্তি হয়, ঠিক আছে। ওকে, এখন দেখো এইগুলা যা যা পড়লাম এগুলারই সারসংক্ষেপ বলছে। এই যে সবল নিউক্লিয় বল,
ঠিক আছে, কোনটি কোনটি কণা, যে মেসন এবং গ্লুয়ন, দুইটাই মনে রাখা লাগবে। ঠিক আছে, মেসন এবং গ্লুয়ন। তারপরে দেখো কি বলছে, যে দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, দুর্বল নিউক্লিয় মাত্র বললাম। ঠিক আছে, নিউট্রিনো এবং কি বোসন। ঠিক আছে, নিউট্রিনো এবং কি ভাইয়া, বোসন। ঠিক আছে, ওকে। তারপরে দেখো তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল কোনটা ভাইয়া, ফোটন। ফোটন কণার বিনিময়ের কারণে তড়িৎ চুম্বকীয় বল হয়। তারপর কি ভাইয়া, মহাকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ বল কোনটা ভাই, গ্রাভিটন। ঠিক আছে, তোমাদের কিন্তু সবগুলো মনে রাখা লাগবে। এই অধ্যায় থেকে প্রশ্ন করলে, এই জায়গা থেকে প্রশ্ন করার সম্ভাবনা সবচাইতে বেশি। ঠিক আছে, এবং দেখো মনে রাখবা যে মহাকর্ষ বল দ্বারা আসলে কি গ্যালাক্সি গঠন করে। ঠিক আছে, মনে রাখবা গ্যালাক্সি গঠন করে কোন বল দ্বারা, মহাকর্ষ বল দ্বারা। ঠিক আছে, ওকে। আচ্ছা নিচে আসো, এখন দেখো মৌলিক বলের তীব্রতার তুলনা। ঠিক আছে, তীব্রতার তুলনা। এই দেখো এখানে বলছে যে সবচেয়ে শক্তিশালী বল কি, সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল, এবং সবচেয়ে দুর্বল বল কোনটা, মহাকর্ষ বল। ঠিক আছে, মনে রাখা লাগবে, ভুল করলে কিন্তু চলবে না। ঠিক আছে, ওকে। এবং দেখো বলছে সবল এবং দুর্বল দুই উভয় ধরনের নিউক্লিয় বলের ক্রিয়ার পাল্লা খুবই স্বল্প। ঠিক আছে, এখন দেখো নিচে কয়েকটা রেঞ্জ বলছে। ঠিক আছে, যে দেখো এই যেখানে বলছে, এই যে মহাকর্ষ বলের সাপেক্ষে সবল নিউক্লিয় বলের মান ধরা হয় 10⁻41। ঠিক আছে, তবে দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় এবং কি মহাকর্ষ বল আপেক্ষিক সবলতার মান কত হবে। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আলটিমেটলি দেখো এই ক্ষেত্রে মহাকর্ষ বলের মান দেখো সাপেক্ষ হিসাবে ধরা হয়েছে মহাকর্ষ বল। তার মানে এখানে মহাকর্ষ বলের মানটা ধরা হয়েছে 1। কত ভাইয়া, 1। এবং 1 ধরা হয়েছে, যখন মহাকর্ষ বলের মান 1 ধরা হয় তখন সবল নিউক্লিয় বলের মান হয় 10⁻41। তারপরে দুর্বল নিউক্লিয় বলের মান কত হয়, 10 কই গেল, 10⁻30। এবং তড়িৎচুম্বকীয় বলের মান কত হয়, 10⁻39। ঠিক আছে, এবং সবল নিউক্লিয় কত ভাইয়া, 10⁻41। ঠিক আছে, এবং অনুরূপভাবে তুমি যদি, এখানে আমরা মহাকর্ষ বলের মান ধরছি 1, মানে সাপেক্ষ হিসাবে ধরছি কি মহাকর্ষ বল। তুমি যদি সেমভাবে সাপেক্ষ হিসাবে সবল নিউক্লিয় বলটা সাপেক্ষ হিসাবে ধরো। ঠিক আছে, দেখো এখানে কি করছে, আচ্ছা এখানে সরল লিখছে, সরল এটা সবল হবে। ঠিক আছে, এটা এটা কি হবে, এটা কিন্তু সবল হবে, সবল নিউক্লিয় বল। ঠিক আছে, ওকে। তাহলে দেখো সবল নিউক্লিয় বল যদি সাপেক্ষ হিসাবে ধরা হয়, তার মানে কি সবল নিউক্লিয় বল এখানে কত ধরা হয়েছে, 1 ধরা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মহাকর্ষ বলের মান হবে 10⁻41, 10⁻41। তারপরে দুর্বল নিউক্লিয় বলের মান কত হবে, 10⁻11। এবং তড়িৎচুম্বকীয় বলের মান কত হবে, 10⁻2। এবং কি সবল নিউক্লিয় বলের মান কত, 1, যেটা বললাম যে 1 ই তো ধরছো এটা। ঠিক আছে, তো তোমরা এটা কীভাবে মনে রাখতে পারো, দেখো এটা তোমরা দাঁড়াও আমি লিখে দিই এখানে। দেখো তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হলো ভাইয়া, এখানে সুন্দর করে লিখে দিই, সেটা হলো শতদুম। ঠিক আছে, শতদুম। ঠিক আছে, এখন নিচে প্রথমে লিখবা 1, তারপরে 10⁻², তারপরে 10⁻11, তারপরে 10⁻41। ঠিক আছে, এবং তার নিচে লিখবা দেখো যে 10⁻41, এখানে লিখবা 10⁻39, তারপরে লিখবা 10⁻30, আর এখানে লিখবা 1। ঠিক আছে, শতদুমটা মনে রাখবা, জাস্ট লাইনগুলো একবার দুইবার চোখ বন্ধ করে বলবা, দেখবে মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, শতদুম প্রথম লাইনে কি 1, 10⁻², 10⁻11, 10⁻41, 1, 10⁻², 10⁻11, 10⁻41। তারপরের লাইনে কি 10⁻41, 10⁻39, 10⁻30 এবং কি 1। ঠিক আছে, শতদুম মনে রাখবা। তার মানে কি বুঝাইলাম, দেখো সবল নিউক্লিয় বলের মান যদি 1 ধরি, তাহলে এটার সাপেক্ষে, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বলের মান 10⁻², দুর্বল নিউক্লিয় বলের মান কি 10⁻11, এবং কি মহাকর্ষ বলের মান 10⁻14। আর যদি মহাকর্ষ বলের মান 1 ধরি, তাহলে সেই ক্ষেত্রে মহাকর্ষ বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের মান কত, 10⁻30, তড়িৎ চুম্বকীয় বলের মান কত, 10⁻39, এবং সবল নিউক্লিয় বলের মান 10⁻41। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। ওকে, তারপরে দেখো যে কয়েকজন প্রফেসর বিজ্ঞানী সবাই মিলে একটা তত্ত্ব দিছে, সেটাকে বলা হয় সালাম ওয়াইনবার্গ তত্ত্ব। আব্দুস সালাম ওয়াইনবার্গ এবং কি গ্লসো। ঠিক আছে, তো
তো এই সালাম ওয়াইনবার্গ তত্ত্বের ভিতরে কিন্তু দুইজনের নাম আছে, ঠিক আছে। সালাম ওয়াইনবার্গ তত্ত্বের ভিতরে দুইজনের নাম আছে, একজনের নাম কি, একজনের নাম হলো সালাম, আর একজনের নাম কি ওয়াইনবার্গ। কিন্তু আরেকজনের নাম আমরা সচরাচর ভুলে যাই, কিন্তু ভুলে যাওয়া যাবে না, সেটা হলো গ্লসো, ঠিক আছে। তাহলে তোমাকে বলতে পারে যে সালাম ওয়াইনবার্গ তত্ত্ব দেয় কোন তিনজন বিজ্ঞানী, ঠিক আছে, আব্দুস সালাম, ওয়াইনবার্গ এবং গ্লসো, এবং কোন কোন বলের মধ্যে সম্পর্ক স্থাপন করেছিল। মানে তোমাকে বলবে যে সালাম ওয়াইনবার্গ তত্ত্ব কোন কোন বলের ভিতরে সম্পর্ক স্থাপন করেছিল, তুমি মনে রাখবা দৈত্য দিয়ে, কী দিয়ে মনে রাখবা ভাইয়া, দৈত্য, যে সালাম ওয়াইনবার্গ দৈত্যর ভিতরে সালাম ওয়াইনবার্গ তত্ত্ব দিয়েছিল, ঠিক আছে, দৈত্য। তো দৈত্যর দিয়ে মনে রাখবা দুর্বল নিউক্লিয় বল, কি ভাইয়া, দুর্বল নিউক্লিয় বল, এবং দিয়ে মনে রাখবা তড়িৎ চৌম্বকীয় বল, ঠিক আছে। তাহলে একটা হলো দুর্বল নিউক্লিয় বল, একটা হলো কি ভাইয়া, তড়িৎ চৌম্বকীয় বল, ঠিক আছে। দুইটা কিন্তু ভুল করলে চলবে না। ওকে, তারপরে নিচে আসো, দেখো এখানে দুইটা বলের পাল্লা বলছে, ঠিক আছে। দেখো বলছে যে সবল নিউক্লিয় বলের পাল্লা হলো 10⁻15 মিটার এবং দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত, 10⁻16 মিটার, ঠিক আছে। একটা 15, একটা হলো কি 16, ঠিক আছে। ওকে, তো এই গেল আমাদের বল টল নিয়ে যত সব কাহিনী, ঠিক আছে। আশা করি বল নিয়ে আর প্যারা খাওয়ার কোনো লাইন নাই, ঠিক আছে। ওকে, এখন আসো ভরবেগ। এখন কি পড়বো আমরা, ভরবেগ। ভরবেগ কাকে বলে, ভর এবং বেগের গুণফল, এটা আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসতেছি, ঠিক আছে। বস্তুর ভর এবং বেগের কি গুণফলকে ভরবেগ বলে। ওকে, দেখো বলছে গতি জড়তা ভরবেগের সমানুপাতিক এবং ইহা একটি কি ভেক্টর রাশি, ঠিক আছে। এখানে যা তোমাদের যেটা বলছি একক এবং মাত্রাটা লাগবে, ঠিক আছে। তোমরা কি P=mv থেকে সুন্দর করে মাত্রা এবং এককটা বের করে নিতে পারবা। ওকে, তারপর আসি নিউটনের গতিসূত্র, ঠিক আছে, নিউটনের গতিসূত্র। আচ্ছা, নিউটনের গতিসূত্র জানো না এমন কেউ আছে এখানে, এমন কেউই নাই, কারণ আমরা এটা কি ক্লাস 8-9 থেকে পড়ে আসতেছি। নিউটনের কয়টা গতিসূত্র আছে ভাইয়া, 3টা গতিসূত্র, ঠিক আছে। এবং 3টা গতিসূত্রে কি আমরা অলরেডি মুখস্থও জানি, ঠিক আছে। তো 3টা গতিসূত্র মুখস্থ রাখা লাগবে, কারণ তোমাকে যে কোনো টাইমে কি এই ABC লেভেলের প্রশ্ন দিয়ে দেয়, অনেক টাইমে তোমাকে 3টা সূত্রের ভিতরে একটা সূত্র হুবহু প্রশ্নে তুলে দিয়ে বলবে যে এটা নিউটনের কত নাম্বার সূত্র। অনেকে বলবে ভাইয়া তো সহজ প্রশ্ন কি আসবে, ভাইয়া দিয়ে দিতে পারে, কিছুই বলার নাই। এখন আমি বলতে পারি যে অনেকে আছে, 100 জন স্টুডেন্টের ভিতরে শতকরা 20 জন পাওয়া যাবে যারা এই 3টা সূত্র বলতে পারবে না। আমি তো বললাম 20 জন, আরও বেশি হইতে পারে, ঠিক আছে, 3টা সূত্র বলতে পারবে না। কিন্তু এটা কিন্তু কি ফিজিক্সের একদম জিরো লেভেলের একটা কি পড়া, তো এটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে। ওকে, এখন আমাদের জানা লাগবে যে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের মাধ্যমে কোনটি দ্বারা কি প্রকাশ করা হয় বা কোন সূত্র দ্বারা কোন কোন বিষয়গুলো ব্যাখ্যা করা যায় সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। ওকে, তো তোমরা দেখো সংজ্ঞাটা তো পড়েই নিবা, ঠিক আছে, বা সূত্রগুলোকে মুখস্থ করে নিবা, এটা তো জানা কথা। তারপরে দেখো নিচে আসো যে প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র, ঠিক আছে। তো বলছে এখানে দেখো যে নিউটনের প্রথম সূত্রের সাহায্যে বস্তুর জড়তার ধর্ম জানা যায়, এজন্য নিউটনের প্রথম সূত্রকে বলা হয় জড়তা সূত্র বা জ্যাডোর সূত্র, ঠিক আছে, বা বলা হয় ল অফ ইনার্শিয়া, ঠিক আছে। নাম কিন্তু 3টা, জড়তার সূত্র, জ্যাডোর সূত্র, একটা কি ল অফ ইনার্শিয়া, ঠিক আছে। 3টাই কিন্তু মনে রাখা লাগবে। ওকে, এখন আমার কথা ভাইয়া যে প্রথম সূত্র দ্বারা কোন কোন বিষয়গুলো ব্যাখ্যা করা যায় বা আলোচনা করা যায়, তোমরা সুন্দর করে এখানে লিখে নাও, ভর, বল, জড়তা, ভরবেগ, ভরবেগ, এগুলো নিউটনের প্রথম সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। তারপর আসো নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র। দেখো সূত্রটা বলছে সুন্দর করে যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বস্তু যেদিকে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনে কি সেদিকেই ঘটে, এটা আমরা জানি, ঠিক আছে। ওকে, এখন দেখো এই সূত্রের সাহায্যে কোনগুলো ব্যাখ্যা করা যায় সেটা একটু দেখা লাগবে আমাদের, ঠিক আছে। ওকে, শর্মিয়া তো লেট কেন। তারপরে দেখো যে যেটা বললাম যে কোনটি কোনটি ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। দেখো এই সূত্রের সাহায্যে বলের অভিমুখ, বলের পরিমাণ, বলের গুণগত বৈশিষ্ট্য, ত্বরণের সঙ্গে বলের সম্পর্ক, ঠিক আছে। তারপর কি একক বল, বলের একক এবং বলের নিরপেক্ষ নীতি, এই সবগুলো কি সবগুলো ব্যাখ্যা করা যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র দ্বারা। এখন অনেকে বলবে ভাই এত কিছু মনে রাখবো কিভাবে, এত কিছু মনে রাখা লাগবে না, তুমি মনে রাখবা শুধু বলের সাথে অন্য কোনো একটা ওয়ার্ড থাকলেই সেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। বল প্লাস যে কোনো একটা ওয়ার্ড,
অন্য কোনো ওয়ার্ড থাকবে। ঠিক আছে, তাহলে বল এবং অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটা কি নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। দেখো এখানে বলছে যে বলের অভিমুখ, তখন কি বলের সাথে অভিমুখ কথাটা আছে। বলের পরিমাণ, বলের সাথে পরিমাণ কথাটা আছে। বলের গুণগত বৈশিষ্ট্য, গুণগত বৈশিষ্ট্য কথাটা আছে। বলের সাথে ত্বরণের সম্পর্ক, বল আছে তার সাথে কি আছে, ত্বরণ আছে। একক বল, বলের সাথে কি একক কথাটা আছে। বলের একক ও বলের নিরপেক্ষ নীতি। ঠিক আছে, মোট কথা বলের সাথে অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটা কি, সেটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। আর যদি শুধু বলের কথা বলে তাহলে কি হবে, সেটা কিন্তু নিউটনের প্রথম সূত্র হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র দেখলাম। ওকে, তারপর আমরা জানি যে যে একটা বিখ্যাত সূত্র আছে F=ma, এটা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে। ঠিক আছে, অনেকে জানে না, অনেকে এটাও জানে না। ঠিক আছে, যে F=ma নিউটনের কয় নাম্বার সূত্র থেকে আসছে। অনেকে চোখ বন্ধ করে দিয়ে দেয় যে F=ma নিউটনের প্রথম সূত্র থেকে আসছে, কিন্তু না, এটা আসছে দ্বিতীয় সূত্র থেকে। ঠিক আছে, ওকে, তারপরে দেখো নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা দেখো, এই যে এখানে F=ma, এটা নিয়ে একটু আলোচনা করছে। ঠিক আছে, এই যে দেখো এখানে আবার একই কথা বলছে যে নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা কি বলের একক, একক বলের সংজ্ঞা, বলের অভিমুখ, বলের নিরপেক্ষ নীতি। ঠিক আছে, সবগুলা কিন্তু দেখো যে বলের সাথে আরেকটা করে ওয়ার্ড আছে, আরেকটা করে ওয়ার্ড আছে। ঠিক আছে, তো আরেকটা করে ওয়ার্ড থাকলে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করা যাবে। ওকে, এখন আসো নিউটনের তৃতীয় গতিসূত্র। তো নিউটনের তৃতীয় গতিসূত্র দ্বারা আমরা কি ব্যাখ্যা করবো ভাইয়া, এটা একটু সুন্দর করে লিখে নাও নামের পাশে, যে বলের সংরক্ষণশীলতা নীতি। কি ভাইয়া, বলের সংরক্ষণশীলতা নীতি। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র দ্বারা আমরা কি বলের সংরক্ষণশীলতা নীতি ব্যাখ্যা করতে পারি, বা অনেকে বলে কি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, যেটা আমরা জানি। ঠিক আছে, সেম কথা। ঠিক আছে, তো এটা আমরা কি, এটা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, ওকে, এখানে আর কিছু লাগবে না। তারপরে নিচে আসো, দেখো বলের নিরপেক্ষ নীতি। ঠিক আছে, যেটা বললাম যে বলের নিরপেক্ষ নীতি আমরা কি তৃতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করতে পারি। এবং এই যে দেখো বলের নিরপেক্ষ নীতিতে এখানে কিছু কথাবার্তা বলছে, এগুলো একটু রিডিং দিও। ওকে, তারপর এখানে বলছে যে নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে আমরা যা যা জানতে পারি। ঠিক আছে, ওই যে F=ma, ঠিক আছে, F=ma, ওইখান থেকে আমরা কি কি জানতে পারি ওইগুলো এখানে বলছে। দেখো বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক, এই যে ত্বরণ বলের কি সমানুপাতিক না, F=a। ঠিক আছে, তার মানে কি বস্তুর ত্বরণ বলের সমানুপাতিক, এটা কিন্তু এক্সট্রা বলার কিছু নাই। তারপর কি দেখো বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে কি বস্তুর ত্বরণ বা মন্দন থাকে না, এটাও আমরা জানি। বল না থাকলে কি ত্বরণও জিরো হয়ে যাবে। তারপর কি বলের অভিমুখ কি ত্বরণের অভিমুখ। তারপর লাস্টে কি বলছে, দেখো যে বস্তুর ওপর বল ক্রিয়া করলে বস্তুটি ত্বরণ নিয়ে চলতে থাকে। এটা হলো যে আমাদের সূত্রে যে কথাটা আছে। ঠিক আছে, যে কি মানে 2 নাম্বার সূত্র কি সংজ্ঞাটা কি, যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং কি বল যেদিকে ক্রিয়া করে ভরবেগ পরিবর্তন সেদিকে হয়। ওই কথা থেকে 2টা লাইন নিচ্ছে। ঠিক আছে, তো এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি। ওকে, এখানে দেখো একটা ম্যাথ দিছে, 980 নিউটন ওজনের একটি বস্তুকে, ঠিক আছে, 1 মিটার সেকেন্ড ইকুয়াল টু ত্বরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে, এটা পারবা না। ঠিক আছে, আমরা জানি কি F=ma, এই যে F=ma। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে ত্বরণ। ঠিক আছে, এম দেওয়া নাই, ওজন দেওয়া আছে। আর আমরা কি জানি, আমরা জানি ওজন W= কি mg, আমরা কি আমাদের লাগবে এমটা বের করতে, তার মানে কি M= আমরা জানি W/g। ঠিক আছে, এখানে ওজন তো দেওয়া আছে, ডাব্লুর মান কত 980, তার 980/g কত 9.8 কত আসবে, আসবে 100। ঠিক আছে, এবং আমরা যদি 100 সাথে কি এই যে ত্বরণটা গুণ করে দেই, ঠিক আছে, তাহলে কত আসবে, 100 গুণন 1 কি 100, অ্যান্সার কত 100 নিউটন। ঠিক আছে, একদম ইজি ম্যাথ, এগুলো ছোট ছোট ম্যাথ কিন্তু আসে। ঠিক আছে, এগুলো কিন্তু পারতে হবে। ওকে, তারপরে দেখো এই যে একটা ম্যাথ দিছে, এই যে 5 নাম্বার ম্যাথ, এটাও আসতে পারে। ঠিক আছে, এটাও আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট আছে। এখানে কি বলছে দেখো, যে 4 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে গতিশীল করতে কত বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, পথের ঘর্ষণ কত দিছে 2.5 নিউটন পার কেজি। ঠিক আছে, তো আমরা কি জানি ভাইয়া, দেখো এখানে এখানে 2 ধরনের বল আছে। ঠিক আছে, একটা হলো আমরা জানি কি একটা বল হলো, দেখো
এখানে দুই ধরনের বল আছে, ঠিক আছে। একটা হলো কি বলে যে কার্যকর বল, আর একটা হলো ভাইয়া তোমার, দেখো, আচ্ছা দেখো এটা তোমরা এভাবে করবা, এফ মাইনাস এফ কে ইকুয়াল টু, আমরা কি জানি এফ ইকুয়াল টু এম এ জানি না, এফ ইকুয়াল টু এম এ, এটাই আসলে সূত্র, এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, এটাই আসলে মেন সূত্র আমাদের। কিন্তু এখানে এফ এর পরিবর্তে আমরা কি লিখছি, এফ মাইনাস এফ কে, কেন লিখছি, কারণ এখানে ঘর্ষণ বল দেওয়া আছে। যদি ঘর্ষণ বলটা দেওয়া না থাকতো তাহলে ডাইরেক্ট আমরা এফ ইকুয়াল টু এম এই সূত্র দিয়ে করতাম, ঠিক আছে। যেহেতু ঘর্ষণ বল দেওয়া আছে তাহলে এখানে কি আমরা এফ ইকুয়াল টু এফ কে ইউজ করছি, আর এখানে এফ কেটাই কি, এফ কেটাই হলো ঘর্ষণ বল, ঠিক আছে। আর এখানে ঘর্ষণ বল কিন্তু এখানে পথের ঘর্ষণ বল দেওয়া আছে, কিন্তু আমরা এখানে কি, এখানে আমরা দেখো যে এখানে বলছে 4 কেজি বস্তুর ক্ষেত্রে, মানে বস্তুকে কি করব আমরা এত ত্বরণে গতিশীল করব। তো আমরা আমাদের এখানে এটা হলো পথের ঘর্ষণ, আমাদের এই 4 কেজি বস্তুর জন্য ঘর্ষণ বলটা বের করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা যদি 4 কেজি বস্তুর জন্য ঘর্ষণ বলটা বের করতে চাই, ঠিক আছে, তাহলে সেটা আলটিমেটলি কি আসে দেখো, এফ কে, দেখো এটা বের করা আরও ইজি, দেখো ঘর্ষণ বলের মান কত দেওয়া আছে 2.5, আর বস্তুর ভর কত 4 কেজি, 4 কেজি, দেখো এটা হিসাব করলে কত আসে 10 নিউটন আসবে, ঠিক আছে, 10 নিউটন। তো এটা হলো কি আমাদের এফ কের মান বা কার্যকর, মানে ওই বস্তুর জন্য মোট ঘর্ষণ বলের মান এটা আর কি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখন আমরা এখানে দেখলাম কি আমাদের বের করতে বলছে কি কত বল প্রয়োগ করতে হবে, তার মানে আলটিমেটলি আমরা কি বের করবো ভাই, এখানে দেখো, দেখো দেখো এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ, ও এটা তো লিখছি, আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা যদি মানটা বসাই, ঠিক আছে, আমরা এফটা বের করব, ঠিক আছে। আর এখানে কত এফ কের মান কত বের করছি আমরা, এফ কের মান বের করছি যে 10 নিউটন, তাহলে -10, ঠিক আছে। আর এম এ কত, এখানে এম আছে কত, এম আছে 4 কেজি, আর এ আছে কত, ত্বরণ আছে 10 মিটার সেকেন্ড ব্যাস, তার মধ্যে 4×10 = 40, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এফটা এক পাশে রাখি তাহলে কি 40, এই -10 পাশে প্লাস হয়ে যাবে, প্লাস তার মানে কত আসবে আমাদের আলটিমেটলি অ্যান্সার আসবে 50, ঠিক আছে। অ্যান্সার কত আসবে 50, এই যে দেখো প্রযুক্ত বল 50 নিউটন, ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে। ওকে, এখানে আর কোনো ম্যাথ লাগবে না। আচ্ছা নিচে আসো, দেখো ঘাত বল এবং বলের ঘাত, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল প্রশ্ন আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঘাত বল মনে রাখবা, যেহেতু নামের শেষে বল আছে, নামের শেষে কি আছে, বল আছে, তার মানে এটা একটা বল, ঠিক আছে। এটা কি, এটা আসলে একটা বল, আলটিমেটলি বল। কিন্তু সাধারণ বলের সাথে এই বলের পার্থক্য কি, দেখো তুমি একটা বস্তুর উপরে বল অনেকক্ষণ যাবত প্রয়োগ করতে পারো, কিন্তু ঘাত বল জিনিসটা অনেকক্ষণ যাবত হয় না, খুবই সামান্য সময়ের জন্য প্রয়োগ করা হয়। যেমন উদাহরণ যদি বলি, তুমি ক্রিকেট খেলতেছো, ঠিক আছে, বা ফুটবলে কিক করতেছে, দেখো এখানে উদাহরণগুলো বলছে যে ক্রিকেট বল বা টেনিস বল খেলা, ফুটবলে কিক করা, হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা, ঠিক আছে। তুমি কিন্তু তুমি যখন ফুটবলে কিক করতেছো, তুমি কি অনেক জোরে ফুটবলকে লাথি মারতেছো না, কিন্তু কি লাথিটা যদি মারতাছো এটা কি খুবই সামান্য সময়ের জন্য না, মানে 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য তুমি ফুটবলটাকে লাথি মারলা, কিন্তু কি বলটা কিন্তু অনেক দিছো, তুমি হিউজ পরিমাণে একটা বল দিছো, ঠিক আছে। তো এই যে তুমি কম সময়ে বিশাল আকারের একটা বল দিলা, এটাকে বলা হয় ঘাত বল। এই যে দেখো সংজ্ঞাটা বলছে যে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকেই বলা হয় ঘাত বল, ঠিক আছে। ওকে, এবং দেখো ঘাত বলের আলটিমেটলি একক টেকক যা আছে, মাত্রা টাত্রা যা আছে, সব হলো সাধারণ বলের সমান, ঠিক আছে। ওকে, এর যেখানে দেখো উদাহরণ দিচ্ছে কয়েকটা, টেনিস বল, র্যাকেট, ঠিক আছে, তারপর কি সুইচ অন অফ করা, এগুলা কি সব ঘাত বলের উদাহরণ। এখন আসি আমরা বলের ঘাত দেখো এখানে নামের কিন্তু শেষে বল নাই, ঠিক আছে, ঘাত কথা আছে, তার মানে মনে রাখবা যেখানে বলের ঘাত কথা আছে এটা আসলে ভরবেগের সাথে তুলনাযোগ্য, ভরবেগ। আলটিমেটলি বলের ঘাত বলতে বোঝায় পরিবর্তনকে ভরবেগের পরিবর্তনকে বোঝায়, ঠিক আছে। দেখো এখন বলের ঘাতের সংজ্ঞাটা যদি একটু দেখি তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের। দেখো যে বলের ঘাতের সংজ্ঞাটা কি বলছে দেখো কোনো বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে, ওই বলের ঘাত বলে। মানে যে আমরা একটু আগে পাইলাম না, একটু আগে আমরা কি পেলাম, ঘাত বল পাইলাম, ঘাত বল,
ঠিক আছে। আচ্ছা, আমরা ঘাত বলটাকে যদি এফ দ্বারা প্রকাশ করি এবং কি বলছে, এই যে বল এবং বলে কি ক্রিয়াকালের গুণফল, তার মানে ক্রিয়াকাল মানে কি সময়। ঠিক আছে, এই যে আমরা বল, ঘাত বল এবং সময় দুইটাকে কি করলাম, গুণ করে দিলাম, তার ফলে আমরা যেটা পাবো সেটাকে যে দ্বারা প্রকাশ করি এবং যেটাই হলো বলের ঘাত। বুঝছো কি না? তার মানে আমরা যে ঘাত বল পাইলাম একটু আগে, ঘাত বল যেটা পাইলাম সেই ঘাত বলটাকে কি করছি, জাস্ট সময় দ্বারা গুণ করে দিছি, তাই আমরা কি পাইছি, বলের ঘাত পেয়ে গেছে। ঠিক আছে, এবং এটাকে আমরা কি বলতাছি, ভরবেগের পরিবর্তন। এখন প্রশ্ন করবো ভাই ভরবেগের পরিবর্তন কেন বলতাছি, দেখো আমি একটু বুঝাই দেই ভরবেগের পরিবর্তন কেন বলতাছি। দেখো আমরা যদি লিখি জে ইকুয়াল টু এফ গুণন টি, এটা কি বলের ঘাতের সূত্র। আমরা এফ ইকুয়াল টু কি জানি, এম এ গুণন এখানে দিলাম টি। ঠিক আছে, তাহলে এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আচ্ছা এম লিখলাম। আচ্ছা আমরা এ সমান জানি না, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ঠিক আছে, আর এখানে কি আছে, এখানে কিন্তু আলটিমেটলি টি আছে। তারপরে দেখো আমরা কি করতে পারি, এম দিয়ে এই দুইটাকে গুণ করে দিতে পারি, তাহলে কি লিখতে পারি আমরা, এম ভি মাইনাস এম ইউ, ওয়েট ভালো করে লিখি, দেখো এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড কি নিচে টি, এখানে কি আছে, টি আছে। ঠিক আছে, তাহলে আমরা কি আলটিমেটলি কি করতে পারি, দেখো তো এখানে আমরা একটা কাজ করতে পারি না, এই যে এই টি এবং এই টি, এই দুইটা টি কেটে দিতে পারি, তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট কি থাকে, এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে, তার মানে কি এম ভি মাইনাস এম ইউ মানে কি, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তার মানে কি ভরবেগের পরিবর্তনটাকে বুঝাইলো না। এটাই এখানে বলছে যে বলের ঘাত আসলে আলটিমেটলি কি ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তো তোমাকে ছোট ছোট ম্যাথ দিতে পারে মেডিকেলের জন্য, তো তোমাকে দেখো এই বলের ঘাত দুইভাবে বের করতে বলতে পারে। একভাবে কি, একভাবে তোমাকে সেখানে বল এবং সময় দিয়ে দিবে। ঠিক আছে, মানে প্রযুক্ত বল দিয়ে দিবে এবং কি ক্রিয়াকালে সময় দিয়ে দিবে, তুমি জাস্ট বল এবং সময়টা গুণ করে বলের ঘাত বের করে নিবা। আবার তোমাকে কি কি করতে পারে, একটি বস্তুর ভর দিয়ে দিতে পারে এবং কি তার সাথে বস্তুর আদি বেগ এবং শেষ বেগ দিয়ে দিতে পারে। তুমি কি করবা, সুন্দর করে আদি ভরবেগ এবং কি শেষ ভরবেগ থেকে কি করবা, আদি ভরবেগ বিয়োগ করে দিবা, তাহলে তুমি যে ভরবেগের পরিবর্তনটা পাবা সেটাই কি আলটিমেটলি বলের ঘাত। বুঝছো কিনা একটু বলো তো। তাহলে আমরা বলতে পারি না যে বলের ঘাত কি আসলে ভরবেগের পরিবর্তনের সমান। একটু বলো বুঝছো কিনা, না বুঝলে আবার বুঝাবো, সমস্যা নাই, একটু বলো যে বুঝছো কিনা। ওকে, তারপরে দেখো যেটা বলতেছে এখানে যে বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এ যা যা পড়ে আসলাম ওইগুলাই মাত্র। ঠিক আছে, তো আমরা কি দেখো, আমরা প্রথমে কি ঘাত বল পাইলাম, ওই ঘাত বলের সাথে সময় গুণ করেই তো আমরা কি পাইছি, বলের ঘাত পাইছি। ঠিক আছে, তো দেখো ঘাত বলটা যদি আমরা না পাইতাম তাহলে কি বলের ঘাত সম্ভব ছিল, সম্ভব ছিল না। তার মানে আমরা বলতে পারি যে ঘাত বল হচ্ছে কারণ এবং বলের ঘাত হচ্ছে এর ফলাফল। ঠিক আছে, ঠিক আছে, কারণ বলের ঘাতটা কি, আমরা ওই ঘাত বলের সাথে সময়টা গুণ করেই এই বলের ঘাতটা পাই। ঠিক আছে, এজন্য কি ঘাত বলটা হলো কারণ এবং বলের ঘাতটা কি সেটার ফল। ঠিক আছে, আবার এই যে কি বলের ঘাত কি ভাই, বলে ও ক্রিয়াকালে কি গুণফল। ঠিক আছে, ওকে, তারপরে দেখো বলছে যে এই দুইটা লাইন খুব ইম্পর্টেন্ট, যে ঘাত বলের একক এবং বলের একক কি একই। ঠিক আছে, দেখো তার মানে কি বলের একক এবং ঘাত বলের একক কি সেম, নিউটন। মাত্রা একক সব কি, সব সেম। ঠিক আছে, কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। ঠিক সেমভাবে দেখো ঘাত বল, দেখো ঠিক সেমভাবে আমরা বলতে পারি যে বলের ঘাতের মাত্রা কি, বলের ঘাতের মাত্রাটা কিন্তু, বলের ঘাতের মাত্রা কিসের সমান ভাইয়া, বলের ঘাতের মাত্রা ভরবেগের মাত্রা সমান। ঠিক আছে, বুঝছো কিনা। ওকে, তো মোট কথা মনে রাখবা যে ঘাত বল জিনিসটা হলো বলের অনুরূপ এবং বলের ঘাত জিনিসটা কি ভরবেগের অনুরূপ, এটা মনে রাখলেই না। ঠিক আছে, ওকে, এই ম্যাথটা তোমরা ট্রাই করতে পারো। ঠিক আছে, এই ম্যাথটা তোমরা ট্রাই করতে পারো, দেখবা পারবা, নিজেরাই পারবা। ঠিক আছে, আচ্ছা এখানে আর কিছু লাগবে না। তুমি যে আমার, ওকে নিচে আসো, দেখো নিউটনের গতিসূত্রের ব্যবহার। ঠিক আছে, এখানে শুধু ভাই হেডলাইনগুলো লাগবে। কি লাগবে ভাইয়া, জাস্ট হেডলাইন, হেডলাইনগুলো লাগবে। ঠিক আছে, এই যে হেডলাইনগুলো দেখো আমি দাগাই দিই সুন্দর করে, এই যে
ঘোড়ার গাড়ির চলাচল, এটা কি নিউটনের গতিসূত্রের ব্যবহার। তারপরে নৌকার গুণ টানা, এটাও কি নিউটনের গতিসূত্রের ব্যবহার। তারপরে কি অ্যাথলেটিক্সের লং জাম্প, এই যে অ্যাথলেটিক্সের কি অ্যাথলেটের লং জাম্প, এটাও কি, এটা হলো নিউটনের গতিসূত্রের উদাহরণ। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো নিচে আসো, দেখো এই যে আর একটা আছে বন্দুক থেকে গুলি ছোড়া। ঠিক আছে, তারপরে দেখো আর একটা আছে পাখির আকাশে ওড়া। কি ভাই, পাখির আকাশে ওড়া। ঠিক আছে, ওকে। এই বন্দুক থেকে গুলি ছোড়া নিয়ে আমাদের ম্যাথ আছে। ঠিক আছে, ম্যাথ দেখবো আমরা, সমস্যা নেই। ওকে, তারপরে দেখো মহাশূন্য অভিযান তথা রকেটের গতি। ঠিক আছে, এখানে দেখো একটা ইনফরমেশন আছে যে রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কি, সাধারণত তরল হাইড্রোজেন, এবং দহনের জন্য ব্যবহার করা হয় কি, তরল অক্সিজেন। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো এখানে একটা কথা বলছে যে রকেটের ত্বরণ কিভাবে বৃদ্ধি করা যায়। ঠিক আছে, রকেটের ত্বরণ কিভাবে বৃদ্ধি করা যায়, তুমি এখানে মনে রাখবা যে শুধুমাত্র ভর কমাইতে হবে, শুধুমাত্র ভর কমাতে হবে, বাকি সব কিছু বৃদ্ধি করতে হবে, বাকি সব বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, দেখো এখানে এটাই বলছে রকেটের ভর কমলে ত্বরণ বৃদ্ধি পায়, তার মানে ভর কমাইছি, আর বাকি সব কি করবো, বৃদ্ধি করব। তার মানে কি গ্যাস নির্গমন হার বাড়াইতে হবে, তাহলে কি হবে, রকেটের ত্বরণ বৃদ্ধি পাবে। তারপর কি গ্যাসের আপেক্ষিক বেগ বাড়াইতে হবে, তাহলে কি হবে, ত্বরণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, মোট কথা শুধু রকেটের ভর কমাইতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, রকেটের বেগ বৃদ্ধি পাবে। এটা তুমি এভাবে মনে রাখতে পারো যে ওজন কমাইলে কি বেগ বৃদ্ধি পায় না, স্বাভাবিক বিষয়, মোটা মানুষের সাথে হালকা মানুষ জোরে দৌড়াইতে পারে। ঠিক আছে, তো এইভাবে মনে রাখতে পারো যে যেহেতু রকেটটা মোটা আসলে যে কোনো বানাইতে হবে, তার মানে কি ভর কমাইতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, রকেটের ত্বরণ বৃদ্ধি পাবে। তাছাড়া সব কিছু বাড়াইলেই রকেটের ত্বরণ বৃদ্ধি পায়। ওকে, এখানে আর কিছু লাগবে না। তারপরে আসো নিউটনের গতিসূত্রের অবদান। দেখো নিউটনের গতিসূত্রের অবদান। ঠিক আছে, দেখো নিউটনীয় বলবিদ্যাকে কি বলা হয়, নিউটনীয় বলবিদ্যার কিন্তু একটা নাম আছে, সেটাকে বলা হয় সনাতন বলবিদ্যা। ঠিক আছে, বা ক্লাসিক্যাল মেকানিক্স। ঠিক আছে, নিউটন মেকানিক্সকে কি বলা হয় ভাইয়া, ক্লাসিক্যাল মেকানিক্স বা সনাতন বলবিদ্যা। ঠিক আছে, এবং দেখো বলে যে নিউটনিয়ান বলবিদ্যাকে বলা হয় আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি। ঠিক আছে, যেমন আমরা জানি যে থমসন মডেলের পরে কি আসছিল, থমসন মডেলের পরে আলটিমেটলি রাদারফোর্ডের পরে বোর। ঠিক আছে, তো দেখো এক একটা মডেলের পরে আমরা আর একটা মডেল পাইছি, কিন্তু আমরা যদি এই প্রথমে থমসন মডেলটা না পাইতাম, পরবর্তীতে কি রাদারফোর্ড মডেলটা পাইতাম, পাইতাম না। দেন রাদারফোর্ড মডেলটা যদি না পাইতাম, পরবর্তীতে কিন্তু আমরা বোর মডেলটা পাইতাম না। তার মানে কি বোর মডেলের ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করছে রাদারফোর্ড মডেল, আবার রাদারফোর্ড মডেলের ভিত্তি হিসেবে কাজ করছে কি, থমসন মডেল। ঠিক আছে, ঠিক সেমভাবে আমরা যে আধুনিক পদার্থবিজ্ঞান যেটা পাইছি, আধুনিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে, বা কি মডার্ন সায়েন্স যেটাকে বলা হয়, বা মডার্ন মেকানিক্স যেটাই বলো না কেন, সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে নির্ভর করছিলাম নিউটনিয়ান বলবিদ্যার উপরে। সেজন্য নিউটনিয়ান বলবিদ্যাকে বলা হয় আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি। ঠিক আছে, তারপরে দেখো নিচে নিচে অনেকগুলো বিজ্ঞানের কার্যকলাপের কথা বলছে। ঠিক আছে, দেখো বিজ্ঞানী আইনস্টাইন কি বলছে, বলছে যে মহাবিশ্বে পরম স্থিতি বলে কিছু নেই, সব কিছুই কি গতিশীল। ঠিক আছে, তারপরে নিচে আসো, দেখো এখানে আরও কিছু কথা বলছে, যেমন এই যে দেখো যে 1660 সালে পদার্থবিজ্ঞানী নিউটনিয়ান বলবিদ্যা দ্বারা, 1878 সালে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, 1906 সালে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, ডেটগুলো মনে রাখবা। 1925 সালে কি কোয়ান্টাম বলবিদ্যা। ঠিক আছে, কোন তত্ত্ব কোন সালে দেওয়া হয় এটা একটু মনে রাখবা। এই যে ইলেকট্রনের ভর আমরা জানি। ঠিক আছে, 9.1 গুণন কি 10^31 kg। ওকে, তারপরে নিচে আসো, দেখো এখানে বলছে যে নিউটনের গতি সূত্রের সীমাবদ্ধতা। ঠিক আছে, তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, এখানে সুন্দর করে লিখে রাখো, সেটা হলো যে কেবলমাত্র বেগ কম হলে নিউটনের গতিসূত্র মানে নিউটনের সূত্র প্রযোজ্য হয়। ঠিক আছে, কেবলমাত্র বেগ কম হলে নিউটন প্রযোজ্য, নিউটন প্রযোজ্য।
আর সাথে একটু লেখা রাখো যে বাকি সব কিছু বেশি। ঠিক আছে, শুধুমাত্র বেগ কম, বাকি সব কিছু বেশি, ত্বরণ বেশি, ভর বেশি, সব কিছুই বেশি হবে। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে বলছে, এই কথাগুলো এখানে বলছে, দেখো যে যে সকল কণার ভর খুবই কম, যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এক্ষেত্রে কি নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। তখন আমরা কি বলছিলাম যে শুধুমাত্র বেগ কম হওয়া লাগবে। ঠিক আছে, এখানে কি বলছে যে ভর কম, কারণ ভর কম হওয়া যায় না, ভর বেশি হওয়া লাগবে, তাহলে কি নিউটন গতিসূত্র প্রযোজ্য হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছে যে ক্ষুদ্র ভর বিশিষ্ট সকল কণার বেগ বেশি হয়, অর্থাৎ প্রায় আলোর বেগের কাছাকাছি। বেগ বেশি হইলে মানে কি আলোর বেগের কাছাকাছি। ঠিক আছে, এবং এক্ষেত্রে কি নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না। আমরা এটাও কিন্তু এখানে পড়ছি যে বেগ কি হইতে হবে, কম হইতে হবে, কিন্তু এখানে বলছে কি বেগ আলোর বেগের কাছাকাছি, তার মানে বেগ অনেক বেশি। তো বেগ যেহেতু বেশি, তার মানে কি এখানেও নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না। ঠিক আছে, এবং যেসব ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না, ওই সব ক্ষেত্রে আপেক্ষিক তত্ত্ব প্রযোজ্য হয়, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, তারপরে দেখো একটা জিনিস বলছে যে স্থির কাঠামো সমবেগে চলমান হলে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়, এটাও একটু মনে রাখো। ঠিক আছে, যে স্থির কাঠামো এবং সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। এই তো। আর একটা জিনিস এখানে সুন্দর করে লিখে রাখো, সেটা হলো ভাইয়া, আমি লিখে দিই এখানে, সেটা হলো যে কোথায় লিখবো, সেখানে লিখি কুলম্ব, লরেঞ্জ এবং প্রবাহী, তারপরে তাপগতিবিদ্যা, এইসব ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। ঠিক আছে, এটা একটু লেখা রাখো। নিউটন প্রযোজ্য নয়, নিউটন প্রযোজ্য নয়। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু লেখো, আর একটু একটু ব্রেক দেই, কারণ আজান দিচ্ছে, তো আজানটা একটু শেষ হোক, কেমন? ওকে, একটু ওয়েট। ওকে, তো চলো আমরা আবার শুরু করি। ওকে, নিচে আসো, দেখো। ওকে, যেখানে বলছে দেখো যে মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না, কিন্তু
তড়িৎ বল মাধ্যম নির্বাহী, এটা আমরা দেখছি, আমরা কি ক্লাসের প্রথমেই পড়ে আসছি এটা, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে এই যে মাইকেল ফ্যারাডে কি করছে ভাইয়া, তড়িৎ ক্ষেত্র আবিষ্কার করছে, ঠিক আছে। এটা একটু মনে রাখো যে তড়িৎ ক্ষেত্র আবিষ্কার করে কে, মাইকেল ফ্যারাডে, ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা দেখবো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্য। কি দেখো ভাইয়া, তড়িৎ ক্ষেত্র এবং কি, সরি একটা হলো তড়িৎ প্রাবল্য, একটা হলো কি মহাকর্ষ প্রাবল্য, ঠিক আছে, সরি। ওকে, দেখো দেখো আচ্ছা, এখানে মহাকর্ষ ক্ষেত্রে একটা সংজ্ঞা দিচ্ছে, একটু দেখে নিও। আচ্ছা দেখো নিচে আসো, দেখো তড়িৎ প্রাবল্য সংজ্ঞাটা একটু দেখি আমরা, কি বলছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এক আধান চার্জের ওপর ক্রিয়াশীল বলকে কি বলা হয়, ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য বলা হয়। আবার নিচে আসো, দেখো এখানে বলছে মহাকর্ষ প্রাবল্য, ঠিক আছে। এখানে কি বলছে সংজ্ঞাটা দেখো, যে মহাকর্ষের ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ভরে একটি বস্তু স্থাপন করলে তার উপর যে বল প্রযুক্ত হয় তাকে কি বলা হয়, তাকে মহাকর্ষ প্রাবল্য বলা হয়। দেখো আলটিমেটলি সংজ্ঞা দুইটা কিন্তু সেম, শুধু এক জায়গায় মহাকর্ষ বলছে, এক জায়গায় শুধু কি বলছে, তড়িৎ ক্ষেত্র বলছে। এক জায়গায় মহাকর্ষ ক্ষেত্র, একটা জায়গায় কি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র থাকলে তড়িৎ প্রাবল্য, আর মহাকর্ষ ক্ষেত্রে কি থাকলে কি, মহাকর্ষ প্রাবল্য, ঠিক আছে। ওকে, এখন দেখো এখানে এই যে এককটা লাগে, ঠিক আছে। তো আমরা জানি যে তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু কি, ইকুয়াল টু এফ ভাগ কিউ, এফ ইকুয়াল টু কি, আমরা জানি এফ ইকুয়াল টু নিউটন, আর চার্জের একক কি, কুলম, তাহলে নিউটন পার কুলম, ঠিক আছে, নিউটন পার কুলমে যেখানে বলছে, ঠিক আছে। ঠিক সেমভাবে কি আমরা এখানে দেখো মহাকর্ষ প্রাবল্যের ক্ষেত্রে চার্জের কোনো ব্যাপার স্যাপার নাই, এক্ষেত্রে কি জাস্ট ইকুয়াল টু এফ ভাগ কিউ না লেখা কি লিখবা, কিউ এর জায়গায় লিখবা এম, ঠিক আছে। তাহলে এখানে কি আলটিমেটলি আমাদের এককটা কি আসবে, দেখো নিউটন পার কেজি, নিউটন পার কেজি, ঠিক আছে। দেখো এখানে এটাই বলছে যে একক কি আসছে, নিউটন পার কেজি, ঠিক আছে। ওকে, সেগুলো একটু মনে রাখো। ওকে, এবং দেখো দুইটাই কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে, দুইটাই কিন্তু ভেক্টর রাশি। ওকে, এই যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, ঠিক আছে, আমরা জানি যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কি ভরবেগ সংরক্ষিত থাকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি বা ভরবেগের নিত্যতার সূত্রের উদাহরণ, ঠিক আছে, এই উদাহরণের হেডলাইনগুলো লাগবে, ঠিক আছে, হেডলাইনগুলো লাগবে। দেখো এখানে হেডলাইনগুলো কি কি বলছে, একটা হেডলাইন বলছে এখানে দেখো যে কামান থেকে গোলা ছোড়া, একটা কি আরোহী নৌকা থেকে লাফিয়ে পড়া, এই দুই ক্ষেত্রে কি হয়, ভরবেগের নিত্যতার সূত্র প্রয়োগ হয় বা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রযোজ্য। আবার একটা কি দেখো রকেটের প্লেনের কি সামনের দিকে চলে যাওয়া বা প্লেনের গতি, ঠিক আছে, জেট প্লেনের গতি, এটাও কি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি প্রযোজ্য। ওকে, তারপরে দেখো যেখানে বন্দুকের প্রতিক্ষেপ বা পশ্চাৎবেগ, আচ্ছা এটা লাগবে না। দেখো শুধু মনে রাখবা, এই যেটা মনে রাখবা, এই সূত্রটা লাগবে আমাদের করার জন্য, কি করার জন্য, ম্যাথ করার জন্য, আমাদের ম্যাথ করার জন্য এই সূত্রটা লাগবে, ঠিক আছে। m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু কি 0, ঠিক আছে। তো m1 জিনিসটা কি, এমটা হলো বন্দুকের ভর, আর এটা কি বন্দুকের আদিবেগ, এটা কি, এটা হলো গুলির ভর এবং কি গুলির আদিবেগ, ঠিক আছে। ও আদিবেগ না, আলটিমেটলি বেগ, ঠিক আছে। ওকে, যাই হোক, এভাবে আমরা কি গুলির বেগ বা যদি বলে যে গুলির বেগ বা বন্দুকের বেগ বের, হ্যাঁ গুলির বেগ বা বন্দুকের বেগ বের করো, তাহলে আমরা এই সূত্র দিয়ে ম্যাথটা আসলে আলটিমেটলি করতে পারবো। আমরা একটু পরে দেখবো, আমাদের ম্যাথ আছে এই সূত্র দিয়ে, দেখবো একটু পরে, সমস্যা নাই। আচ্ছা দেখো তারপরে এই যে দেখো, এই যে ম্যাথটার কথা বললাম, ঠিক আছে। এই যে দেখো যে 6 কেজি ভরে একটি বন্দুক হতে, ঠিক আছে, 0.01 কেজি ভরে একটি গুলি 300 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে গেল, বন্দুকের পশ্চাৎ বেগ কত নির্ণয় করো, ঠিক আছে। ওকে, দেখো এখানে দেখো এটা দিয়ে বুঝাই দিই, দেখো এখানে সুন্দর করে করছে, সেম ভাবে করবা, ঠিক আছে। দেখো এখানে বলছে যে বড় হাতের এম দ্বারা বুঝাইছে বন্দুকের ভর, ঠিক আছে। দেখো বন্দুকের ভর কত, 6 কেজি, এখানে লিখছে 6 কেজি।
ঠিক আছে। তারপরে দেখো বলছে যে গুলির ভর কত, গুলির ভর লেখছে ছোট। আচ্ছা বন্দুক জিনিসটা বড় না, আর বন্দুকের ভেতর থেকে গুলি বের হয়, গুলি জিনিসটা ছোট না, এই জন্য কি গুলি ছোট হাতের এম দিয়ে লেখছে গুলির ভরটা। ঠিক আছে, তো গুলির ভর কত এখানে দেখো 0.01 কেজি, এখানে এটাও লেখছে। ঠিক আছে, এবং দেখো গুলির বেগটা কত বলছে 300 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই জন্য গুলির বেগটাও কি ছোট হাতের ভি দিয়ে লেখছে, যেহেতু গুলি ছোট। আর বন্দুকের বেগটা কি বড় হাতের ভি দিয়ে লেখছে। আমাদের বের করতে বলছে কি বন্দুকের পশ্চাৎ বেগ, তার মানে আলটিমেটলি আমরা বন্দুকের বেগ বের করব। আমরা একটু আগে কি দেখলাম, যে সূত্র দেখলাম m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এখানে m1u1 আর m2u2 এভাবে লিখলেও হয়। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে কি হবে, এটা হবে বন্দুকের বেগ, বন্দুকের ভর বন্দুকের বেগ, আর এটা কি গুলির ভর গুলির বেগ। ঠিক আছে, আর ওরা এখানে কি করছে, ওরা এখানে m1u1 না লেখা জাস্ট এককটা চেঞ্জ করে দিচ্ছে, এখানে বড় হাতের এম বড় হাতের ভি প্লাস কি ছোট হাতের এম ছোট হাতের ভি ইকুয়াল টু 0, এটা দিয়ে করছে। তাহলে আমাদের বের করতে হবে কি আলটিমেটলি ভিটা বের করতে হবে। তো ভিটা তুমি এক পাশে রেখে, ঠিক আছে, ভিটা এক পাশে রেখে কি করতে পারো, দেখো এই পাশে তুমি এটা যদি এই পাশে আনো তাহলে মাইনাস এম ভি, আর এই এমটা এই পাশে কি হয় ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি ভি ইকুয়াল টু কি পাইলাম, ভি ইকুয়াল টু মাইনাস এম বি ডিভাইডেড এম। দেখো যেখানে এটাই করছে ভি ইকুয়াল টু কি মাইনাস এম বি ডিভাইডেড এম, আলটিমেটলি মান বসায় দিছে, অ্যান্সার পেয়ে গেছে। ঠিক আছে, বুঝছো কি না, একদম ইজি। ওকে, তারপরে নিচে আসো, দেখো পড়াই নাই কি ইজি। ঠিক আছে, পড়া আসবে একটু পরে, যখন আমরা রৈখিক থেকে কৌণিকে ঢুকবো তখন দেখো কি পড়া। দেখো নিউটনের গতির তৃতীয় সূত্র ভরবেগের নিত্যতা। ঠিক আছে, দেখো এখানে কয়েকটা উদাহরণ আছে। ঠিক আছে, দেখো নিউটনের তৃতীয় সূত্র বা ভরবেগের নিত্যতা ব্যাখ্যা করা যায় কোনটি কোনটির মাধ্যমে। দেখো টেবিলের উপর বই রাখা, বন্দুক হতে গুলি ছড়া, নৌকা থেকে লাফ দেওয়া, পায়ে হাঁটা। ঠিক আছে, এগুলা ক্ষেত্রে। এবং দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হলো লিফট। ঠিক আছে, লিফট, এই লিফটের প্রতিক্রিয়া সম্পূর্ণ একটু রিডিং দিবা। ঠিক আছে, এবং তোমাদের মাথায় রাখা লাগবে, দেখো লিফট যখন এ যে তোমার সিচুয়েশনগুলো মনে রাখা লাগবে, লিফট যখন এ ত্বরণে উপরে ওঠে তখন কি ঘটে, তখন দেখো আলটিমেটলি ডাব্লিউ ইকুয়াল টু কত হয় এম জি প্লাস এ। এবং এই ক্ষেত্রে দেখো এক্ষেত্রে যদি তোমাকে জাস্ট এটুকু মনে রাখা লাগবে, তোমার এটা না মনে রাখলেও হবে, তুমি জাস্ট এটুকু মনে রাখবা যে লিফট যখন এ ত্বরণের উপরে উঠবে তখন তুমি নিজেকে তুলনামূলকভাবে ভারী মনে করবে, মানে তুমি যতটা ভারী তার চাইতে বেশি ভারী মনে হবে তোমার কাছে। ঠিক আছে, লিফট যখন এ ত্বরণে উপরে উঠবে। ওকে, তারপরে দেখো যে লিফট যখন এ ত্বরণে নিচে নামে, ঠিক আছে, লিফট যখন এ ত্বরণে নিচে নামে তখন নিজেকে হালকা মনে হবে। কি মনে হবে ভাইয়া, হালকা মনে হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। তারপরে দেখো যে লিফট যখন সমবেগে ওঠানামা করে তখন কি হয় ভাইয়া, তখন দেখো বস্তুর ওজনের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, তার সমবেগ মানে কি তোমার ওজনও সমান, এভাবে মনে রাখতে পারো। সমবেগ বা স্থির অবস্থা, লিফট যখন স্থির থাকে বা সমবেগে ওঠানামা করে তখন কি স্থির আসো মানে কি তুমি তোমার নিজের ভরের উপরে আসো, তোমার ভরে কোনো চেঞ্জ নাই, তোমার ওজনের কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, এবং সমবেগ ওঠানামা করতেছো কি, তার মানে তুমি বুঝবা যে সমবেগ আছে মানেই তোমার ওজনও সমান, তোমার ভরও কি সমান, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, ওকে, তারপরে দেখো বলছে যে লিফট যখন অবাধে নিচে নামে, এটা মনে রাখবো অবাধে। ঠিক আছে, অবাধে কথাটা দেখলে সেখানে বলবা যে তোমাকে ভারহীন মনে হবে। কি মনে হবে ভাইয়া, ভারহীন মনে হবে, মনে হবে তোমার কোনো ওজনই নাই। ঠিক আছে, ওজনই নাই, একদম হালকা মনে হবে যদি অবাধে নিচে নামে। এবং যদি অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণ নিচে নামে, আমরা অভিকর্ষ ত্বরণ কত 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, কোনো কারণে যদি 10 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে লিফটটা নিচে নামা শুরু করে তখন তোমাকে ভার তো মনে হবে না, উল্টা এত পাতলা মনে হবে যে তুমি উড়ে যাইতেছো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি মনে হবে, এই ক্ষেত্রে অতি ভারহীন মনে হবে। ঠিক আছে, সুপার ওয়েটলেসনেস মনে হবে বা অতি ভারহীনতা মনে হবে। তোমাকে মনে রাখা লাগবে কোন কোন ক্ষেত্রে কোনটা কোনটা ফিল হয়, নামগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে। ঠিক আছে, ওকে, তারপর আসো এখন আমরা দেখব যে ঘূর্ণন গতি। ঠিক আছে, আমরা রৈখিক গতি দেখছি, রৈখিক নিয়ে আমাদের আলোচনা আসে, এখন আমরা কি দেখব, ঘূর্ণন গতি দেখব। আলটিমেটলি রৈখিক আর ঘূর্ণন জিনিসটা সেম, সকল সূত্র সেম, জাস্ট এককগুলো আলাদা। ঠিক আছে, এককগুলো আলাদা। দেখো ঘূর্ণনের বৈশিষ্ট্যগুলো একটু দেখে আনি বা রিডিং করবা। ঠিক আছে, এখানে তেমন কিছু নাই। ওকে, এখন আমরা প্রথমে দেখব কৌণিক সরণ। কৌণিক সরণ, ঠিক আছে, আমরা রৈখিক সরণ কি দেখছিলাম এস। ঠিক আছে, কৌণিক সরণকে আমরা প্রকাশ করব থিটা দ্বারা। কি দ্বারা ভাইয়া, থিটা দ্বারা। ঠিক আছে, এবং জাস্ট কি করব, থিটা ইকুয়াল টু কি করব জানো,
থিটা ইকুয়াল টু জাস্ট এই যে আমরা যে রৈখিক সরণ পাইছি না, এই রৈখিক সরণের সাথে জাস্ট আমরা জানি কৌণিক ব্যাপারের সাথে একটা ব্যাসার্ধর ব্যাপার আছে। কৌণিক মানে মনে রাখবা ব্যাসার্ধ কাহিনী আছে ওখানে, কৌণিক কথা থাকবে মানে সেখানে কি থাকবে, সেখানে ব্যাসার্ধ কথাটা থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা রৈখিক সরণ এস সমান জানি, ঠিক আছে, এস জানি। তো আমরা এখন বের করবো কৌণিক সরণ, যেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে এটা ক্ষেত্রে কি, যেহেতু বললাম যে কৌণিক মানে একটা ব্যাসার্ধ থাকবে, তাহলে আমরা কি করব, কৌণিক সরণ বের করতে রৈখিক সরণকে জাস্ট ব্যাসার্ধ দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে রৈখিক সরণকে যদি ব্যাসার্ধ দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা যেটা সেটাকে কি বলবো, কৌণিক সরণ। ঠিক আছে, ওকে। দেখো আলটিমেটলি এই যে দেখো এখানে সূত্রটা বলে দিছে, থিটা ইকুয়াল টু এস ডিভাইডেড আর। ঠিক আছে, তারপর দেখো কৌণিক বেগ, কৌণিক বেগকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা। কি দ্বারা ভাইয়া, ওমেগা দ্বারা। ঠিক আছে, ওকে, ওমেগা। আচ্ছা আমরা কি জানি, আমরা দেখো রৈখিক বেগ ভি ইকুয়াল টু কি জানি, আচ্ছা আমরা জানতাম না এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভি ইকুয়াল টু কি এস বাই টি, ভি ইকুয়াল টু এস বাই টি আমরা সূত্র জানি কি না রৈখিক বেগের ক্ষেত্রে, যে ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে ভি হলো রৈখিক বেগ, তাহলে কৌণিক বেগের ক্ষেত্রে সেম সূত্র হবে। তাহলে আমরা জানি যদি রৈখিক বেগ এস হয়, কৌণিক বেগ আমরা কি বের করছি একটু আগে, থিটা। তাহলে আমরা এখানে কি লিখবো, থিটা বাই টি, থিটা বাই টি, সেম সূত্র। রৈখিক বেগ ভি ইকুয়াল টু এস বাই টি, কৌণিক বেগ কি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। ঠিক আছে, এখানে কৌণিক বলতে ওমেগা বুঝাইছে এবং কি সরণ বলতে থিটা বুঝাইছে, কৌণিক সরণ বলতে। ঠিক আছে, বুঝছো কিনা, এটারই কিন্তু অনুরূপ, একদম সেম জিনিস, পেঁচানোর কিছুই নাই। ঠিক আছে, এখানে বলছে যে কৌণিক বেগের মান স্থির থাকলে বৃত্ত গতিকে সমবৃত্ত গতি বলে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে দেখো কৌণিক বেগের একক বলছে রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, কি বলছে ভাইয়া, রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এবং এটাকে যদি আরপিএম করো বা রেডিয়ান পার মিনিট করো, সেটাকে বলা হয় কি, রেভলিউশন পার মিনিট বা আরপিএম। ঠিক আছে, ওকে। এখানে আচ্ছা কৌণিক বেগের মাত্রাটা মনে রাখো 3/1। ঠিক আছে, এই যেখানে বের করে দিচ্ছে কীভাবে বের করা লাগবে। ঠিক আছে, তো আশা করি বের করতে পারো, না বের করতে পারলেও দেখে নিও, সমস্যা নেই, মুখস্থ করবা না। আমি কিন্তু বারবার বলি যে একক এবং মাত্রা এগুলো কখনো মুখস্থ করবা না। ঠিক আছে, ওকে। তারপরে দেখো পর্যায়কাল। ঠিক আছে, পর্যায়কালকে আমরা কী দ্বারা প্রকাশ করি ভাইয়া, টি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, প্রত্যেক সেকেন্ডে মানে পর্যায়কাল বলতে আসলে বোঝায় যে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে কতটুকু সময় লাগে, সেটাকে কি বলে, পর্যায়কাল বলে। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে পর্যায়কালের সূত্র দিছে, দেখো টি এখানে কি বলছে, ওমেগা ইকুয়াল টু 2π/t। ঠিক আছে, তাহলে টি ইকুয়ালটা আমরা কি বলতে পারি ভাইয়া, টি ইকুয়ালটা আমরা বলতে পারি 2π/ওমেগা, বলতে পারি না, টি ইকুয়াল টু কি 2π/ওমেগা। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো এখানে ওমেগার বেশ কয়েকটা সূত্র আছে। ঠিক আছে, ওমেগার বেশ কয়েকটা সূত্র আছে। ওকে, আবার তোমরা টির আর একটা সূত্র মনে রাখো, টি ইকুয়াল টু 1/n। ঠিক আছে, এন ইকুয়াল টু এখানে কি ভাইয়া, এন ইকুয়াল টু এখানে হলো দেখো এন ইকুয়াল টু হলো কম্পন সংখ্যা বা কম্পাঙ্ক, যেটাই বলো না কেন। ঠিক আছে, কম্পাঙ্ক বা কম্পন সংখ্যা, এটা একটু মনে রেখো। ঠিক আছে, ওকে। তারপর এখানে কি দেখলা, এই সূত্রটা মনে রাখা লাগবে, এটা দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে, যাবতীয় ম্যাথ। ঠিক আছে, আমাদের মেডিকেলে যদি এই রিলেটেড ম্যাথ দেয়, আমাদের এইটা দিয়েই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এর বাইরে কিছু লাগবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি দেখলাম যে আচ্ছা আর একটা জিনিস, সেটা হলো যে এই যে কৌণিক বেগ এবং রৈখিক বেগ দুইটার ভিতরে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, আমরা যেমন রৈখিক বেগ আর কৌণিক বেগের ভিতরে একটা সম্পর্ক দেখছি, যেখানে দেখছি না, এই যে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কি থিটা বাই টি। ঠিক আছে, আচ্ছা দেখো দেখো তুমি এখানে রৈখিক বেগ এবং কৌণিক বেগের ভিতরে একটা সম্পর্ক করতে পারো, সেটা হলো ভাইয়া যে ভি ইকুয়াল টু ওমেগা আর। ঠিক আছে, মানে কি আলটিমেটলি ভি মানে কি আমাদের রৈখিক বেগ। ঠিক আছে, আর ওমেগা মানে কি কৌণিক বেগ, তার সাথে কি একটা বললাম কৌণিকের সাথে একটা ব্যাসার্ধর সম্পর্ক আছে, মানে কি কৌণিক বেগের সাথে ব্যাসার্ধ গুণ করে দিলে আমরা কি পাবো, রৈখিক বেগ পাবো। ঠিক আছে, অনেক টাইম প্রশ্ন তোমাকে কৌণিক বেগ দিয়ে দিতে বলতে পারে, বা তুমি কৌণিক বেগ বের করছো, তুমি তখন রৈখিক বেগ কীভাবে বের করবা, তুমি কৌণিক বেগ বের করছো, জাস্ট তার সাথে ব্যাসার্ধটা গুণ করে দিলে তুমি রৈখিক বেগ বের করতে পারবা। এই ছোট ছোট সূত্রগুলো মনে রাখা লাগে, এগুলো দিয়ে ম্যাথ আসে বেশি। ঠিক আছে, এই যে যেখানে বলছে দেখো যে ভি ইকুয়াল টু ওমেগা আর। ঠিক আছে, ওকে। এখানে একটা কথা বলছে দেখো যে ধান মারার ক্ষেত্রে দূরবর্তী গরুকে সবচেয়ে বেশি বেগে হাঁটতে হয়। ঠিক আছে, এটা বুঝতে আসলে কি বুঝাইছে, দেখো আমি বলি যে ধান মারায় যারা দেখছো, ঠিক আছে, বা যারা দেখছো কি বলে যে ঘানি দেখছো, তেল তেল যেখানে তৈরি করে ঘানি।
ঠিক আছে। তো ঘানিটা এরকম থাকে, ঠিক আছে। এখানে মনে করো যে একটা, এখানে মনে করো যে কি বলে যে এখানে আসলে সরিষাগুলো দেয় তেলের ঘানিতে, ঠিক আছে। আর দেন এখানে একটা লাঠি, মনে করো যে কি লাঠি বা বাঁশ বেঁধে এখানে মনে করো যে একটা গরুর সাথে, ঠিক আছে, মনে করো একটা গরুর সাথে বেঁধে দিল, ঠিক আছে। এখানে একটা গরু, আবার কি এখানে একটা গরু, দুইটা গরু একসাথে কি করবো, এইভাবে মনে করো যে রাউন্ডলি ঘুরতে থাকে, এভাবে রাউন্ডলি ঘুরতে থাকে। তো দেখো এই যে গরুটা পেছনে আছে, মানে কি দূরবর্তী আছে, যে এই কেন্দ্র থেকে দূরে আছে, এটা কিন্তু কাছে। তো যেটা দূরে থাকবে এটা আলটিমেটলি বেশি পথ অতিক্রম করবে, আর এটা কিন্তু কম পথ অতিক্রম করবে, ঠিক আছে। এটা এখানে বলছে যে ধান মারে ক্ষেত্রে দূরবর্তী গরুকে কি করতে হয়, বেশি বেগে হাঁটতে হয়, তার মানে কি বেশি পথ অতিক্রম করা লাগবে, তার মানে কি বেশি বেগেই হাঁটতে হবে। ওকে, আচ্ছা দেখো এই যে একটা ম্যাথ, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে সবচাইতে ইম্পর্টেন্ট এক ম্যাথগুলোর ভিতরে এটা হলো অন্যতম। তো এখানে দেখো কি বলছে যে এখানে একটি কণার ব্যাসার্ধ দিয়ে দিছে, তার মানে কি আছে এখানে, এখানে আর আছে, আর আছে, ঠিক আছে। প্রতি মিনিটে আবর্তন এতবার, ঠিক আছে। এখানে কি বলছে, রৈখিক বেগ বের করতে বলছে, পর্যায়কাল এবং কৌণিক বেগ বের করতে বলছে। আচ্ছা আমরা এক কাজ করি, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে তার মানে খুব সহজে কৌণিক বেগটা বের করতে পারবো, ঠিক আছে। কৌণিক বেগটা বের করতে পারবো। আমরা কৌণিক বেগের সূত্র এখানে কি দেখছি, দেখো ওমেগা ইকাল টু কি দেখছি, 2 পাই এন, 2 পাই এন দেখছি না, ওমেগা ইকাল টু কি দেখছি, 2 পাই এন। আচ্ছা দেখো ওমেগা ইকাল টু 2 পাই এন, সেটা আমরা এখানে করতে পারি। আচ্ছা এখানে তাহলে আমরা এন এর মানটা বের করতে হবে, ঠিক আছে, এন এর মানটা বের করতে হবে। দেখো এখানে এন এর মান কীভাবে বের করবো, দেখো যেখানে 120 বার দেওয়া আছে না, কতক্ষণে, মিনিটে, তাহলে এন ইকাল টু কত হবে, এন ইকাল টু 120 বাই মিনিট মানে কত, 60 সেকেন্ড, তার মানে কত হবে 2 সেকেন্ড, 2 পার সেকেন্ড, ঠিক আছে। আবর্তন সংখ্যা এখানে আলটিমেটলি একক না দেওয়াই ঠিক, আবর্তন সংখ্যা জাস্ট 2 লিখলে হয়, ঠিক আছে। তাহলে আমরা কি জানি ওমেগা ইকাল টু 2 পাই এন, ঠিক আছে। তুমি জাস্ট এখানে 2 পাই মান কত, 3.1416 গুণন কি এন এর মান কত আছে 2, ঠিক আছে। 2 2 4, 3 4 12, 12 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, 12 পয়েন্ট সামথিং আসবে। এটা হলো কি আমাদের কৌণিক বেগের মান, তাহলে আমরা কৌণিক বেগ পেয়ে গেলাম। এখন আমরা কি বের করবো ভাইয়া, রৈখিক বেগ, ক নাম্বার কি বলছে, রৈখিক বেগ। আমরা একটু আগে রৈখিক বেগের সূত্র দেখছি, ভি ইকাল টু ওমেগা আর, তাহলে আমরা কি ওমেগার মান বের করছি মাত্র কত, 12 পয়েন্ট সামথিং, তার সাথে আরটা কত, ব্যাসার্ধ কত দেওয়া আছে 1.5 মিটার, 1.5 মিটার দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি কত আসবে দেখবা, 12 পয়েন্ট সামথিংয়ের সাথে 1.5 গুণন করলে যে এটা চলে আসবে রৈখিক বেগের মান 18.852 মিটার সেকেন্ড পার সন, ঠিক আছে। তো আমরা দুইটা বের করলাম। তারপর কি বের করতে বলছে, পর্যায়কাল, ঠিক আছে। পর্যায়কাল আমরা দুইভাবে বের করতে পারি। একটা কীভাবে বের করতে পারি, দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম যে ওমেগা ইকাল টু 2 পাই/টি, ওমেগা ইকাল টু 2 পাই/টি। তাহলে এখান থেকে আমরা টির মানটা কীভাবে বের করতে পারি, টি ইকাল টু 2 পাই/ওমেগা। এখানে আমরা তো ওমেগার মান বের করছি, ওমেগার মান 12 পয়েন্ট সামথিং বের করছি, সেটা এখানে বসাই দিবা, দেন 2 পাই দিয়ে কি উপরে দিয়ে ভাগ করে দিবা, তাহলে তুমি টির মানটা পেয়ে যাবা। বা তোমাকে আমি আর একটা শর্ট সূত্র দেখাই দিছিলাম, যেটা বলছিলাম যে টি ইকুয়াল টু কি 1/n, ঠিক আছে। এন এর মান আমরা বের করছি 2, ঠিক আছে, 2 বের করছি। এই 2টাকে কি তুমি 1/n যদি করো তাহলে কি 1/2, তার মানে কি আলটিমেটলি 0.5 আসবে। দেখো টির মান কত আসছে, 0.5 সেকেন্ড, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব ইজি, খুব ইজি, খুব ইজি, ঠিক আছে। যার সূত্রগুলো মনে রাখলেই বের করা যায়, বুঝতে পারছো কিনা। তারপর এখানে বলছে কৌণিক ত্বরণ, ঠিক আছে, কৌণিক ত্বরণ। আচ্ছা 1 মিনিট। ওকে, তো দেখো এখন আমরা দেখবো কৌণিক বেগ, ঠিক আছে, সরি কৌণিক ত্বরণ, ঠিক আছে। দেখো কৌণিক ত্বরণ এখানে কি বলছে, সূত্রটা দেখো ইকুয়াল টু ওমেগা/টি, ঠিক আছে। আমরা কি জানি, রৈখিক বেগ ইকুয়াল টু কি জানতাম, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, ঠিক আছে। তার মানে আলটিমেটলি কি ডেল ভি/টি, মানে বেগের পরিবর্তন এবং কি সময়, ঠিক আছে। এটাই সেম, এটা কৌণিক ত্বরণের ক্ষেত্রেও সেম, জাস্ট আমরা এককটা চেঞ্জ করব। কৌণিক ত্বরণে এর জায়গায় কি লিখবো, আলফা লিখবো, ঠিক আছে, আলফা লিখবো। এবং রৈখিক বেগের জায়গায় কি লিখবো, কৌণিক বেগ, তার মানে কি ওমেগা, এবং টি জায়গায় কি টি থাকবে যেটাই, ঠিক আছে। তাহলে আমরা কি কৌণিক ত্বরণ কিন্তু সেম জিনিস, যেটা বললাম রৈখিকের সাথে কৌণিকের জিনিসটা সেম, জাস্ট এককটা আলাদা।
মাত্রা এবং এককটা একটু দেখা নিও। ওকে, তারপরে নিচে আসো, দেখো কৌণিক ভরবেগ। ঠিক আছে, কৌণিক ভরবেগ। দেখো কৌণিক ভরবেগ, ঠিক আছে, কৌণিক ভরবেগ দেখো আর ইজি। ঠিক আছে, কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, জাস্ট কি করবা, রৈখিক ভরবেগের সাথে ব্যাসার্ধ গুণ করে দিবা। ঠিক আছে, তাহলে কি পাবা তুমি, কৌণিক ভরবেগ পাওয়া যাবা। ঠিক আছে, দেখো এই যে মাত্রা একক কি বলে একটু দেখে নিও। ঠিক আছে, আর কি এখানে লাগবে, আর কিছু লাগবে না। এই যে একক, মাত্রা, এগুলো একটু দেখে নিও। দেখো, একক কৌণিক বেগে ঘূর্ণরত বস্তুর জড়তার ভ্রামকের কৌণিক ভরবেগের সমান, এই কথাটা একটু মনে রাখবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, নিচে আসছে, এখন আমরা দেখব জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ। জড়তার ভ্রামকের সূত্র হলো ভাইয়া আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। ঠিক আছে, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এটা তোমরা পড়ে আসছো, এটাতে তোমরা ম্যাথও করে আসছো এইচএসসিতে। ঠিক আছে, আমরা জানি যে আই ইকুয়াল টু কি এম আর স্কোয়ার। এখানে আই ইকুয়াল টু কি, আই হলো জড়তার ভ্রামক, এম হলো কি, এম হলো কি বলো, বস্তুর ভর, এবং কি আর হলো কি মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে কি আমাদের জড়তার ভ্রামক মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখা লাগবে। এবং দেখো, আমরা যদি আলটিমেটলি এটার একক বের করতে চাই, তোমরা বের করতে পারবা, পারবা না? দেখো, কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার, মাত্রা কি হবে, এম এল, এল স্কোয়ার হবে, এম এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাত্রা এবং একক কিন্তু বের করতে পারবা। দেখো, এই যে এখানে মাত্রাগুলো দিয়ে দিছে, মাত্রা একক, কেজি মিটার স্কোয়ার, এই যে মাত্রা। ঠিক আছে, ওকে। এখন দেখো, এখানে বলছে জড়তার ভ্রামক নির্ভর করে কিসের উপরে, এটা লাগবে, খুব ইম্পর্টেন্ট। দেখো, জড়তার ভ্রামক নির্ভর করে তিনটা জিনিসের উপরে। একটা হলো ঘূর্ণরক্ষের অবস্থানের ওপর, 2 নাম্বার দৃঢ় বস্তুর আকৃতির ওপর, 3 নাম্বার কি ঘূর্ণনক্ষের চারদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের ওপর। ঠিক আছে, তিনটা মনে রাখা লাগবে, কারণ চারটা আর একটা অপশন দিয়ে কি করবে, এমসিকিউ সুন্দর করে দিয়ে দিবে। ঠিক আছে, এখন দেখো চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয়, কে দ্বারা প্রকাশ করা হয়, তুমি এই সেম সূত্র দিয়েই চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারবা। আমরা একটু আগে কি দেখছি, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার দেখছি না, তুমি জাস্ট আর এর জায়গায় কে বসাই দিবা, কি বসাই দিবা ভাইয়া, কে। ঠিক আছে, এম কে স্কোয়ার। তাহলে তুমি কে এর মানটা যদি বের করতে চাও, তাহলে কি আসে দেখো তো, কে ইকুয়াল টু আই ডিভাইডেড এম রুট, এটা আসে না, কে ইকুয়াল টু রুট ওভার আই ডিভাইডেড এম। ঠিক আছে, এটা আসলে কি চক্রগতির ব্যাসার্ধ। দেখো, এই যে এখানে দেখো এটা আসছে। ঠিক আছে, কে ইকুয়াল টু কি রুট এবার আই ডিভাইডেড এম। ঠিক আছে, তাহলে কি তুমি চক্রগতির ব্যাসার্ধর সূত্রটা মনে রাখতে পারো। ওকে, এবং একটা জিনিস মনে রাখবা যে আই ইকুয়াল টু 2e, এটা কই থেকে আসলো, কেমনে আসলো, এত ডিটেল জানা লাগবে না, কারণ তোমাকে সৃজনশীল লিখতে দিবে না, ব্যাখ্যা করতে বলবে না। তুমি জাস্ট মনে রাখবা আই ইকুয়াল টু 2e, তার মানে কি জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ। ঠিক আছে, জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ, জড়তার ভ্রামক গতিশক্তির 2 গুণ, এটা মনে রাখবো অল টাইম। ঠিক আছে, দেখো এই যে এখানে বলছে, ঠিক আছে, মাত্র লিখা দিলাম। আচ্ছা, দেখো এই যে এখানে বলছে যে আই ইকুয়াল টু কি 2e। ঠিক আছে, তার মানে কি জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ, এটা একটু মনে রাখবো। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখবো টর্ক। কি দেখবো ভাইয়া, টর্ক। টর্ক জিনিসটা কি, টর্ক আর বল সেম জিনিস। ঠিক আছে, টর্ক জিনিসটা হলো বল আর টর্ক সেম জিনিস। ঠিক আছে, আলটিমেটলি আমরা যেটাকে বল বলি, ঠিক আছে, সেটা ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে হয়ে যায় টর্ক। ঠিক আছে, বাট জিনিসটা এক। ঠিক আছে, তাহলে আমরা টি ইকুয়াল টু কি লিখতে পারি, এই যে বললাম রৈখিক বল, বা তার সাথে কি, যেহেতু টর্ক মানে কি একটা কৌণিক ব্যাপার স্যাপার, তার মানে কি এখানে একটা ব্যাসার্ধ আছে, তাহলে আমরা কি এফ এর সাথে ব্যাসার্ধ গুণ করে দিব, তাহলে আমরা কি পেয়ে যাব, টর্ক পেয়ে যাব। ঠিক আছে,
ওকে, এই যে দেখো এখানে বলছে টাও ইকুয়াল টু কি, টাও ইকুয়াল টু ডি গুণন এফ, ডি বা আর সেম কথা, ঠিক আছে, লম্ব দূরত্ব বা ব্যাসার্ধ, এই যে টি ইকুয়াল টু কি আর ইন্টু এফ। এসআই পদ্ধতিকে টর্কের একক কি, সেম নিউটন মিটার, ঠিক আছে। টর্ক বা বলের ভ্রামক কি, এই যে দেখো মাত্রাগুলো একটু দেখো, ঠিক আছে, মাত্রা এককগুলো কিন্তু লাগবে। আচ্ছা এখানে দেখো একটা সূত্র বলছে টাউ ইকাল টু আই আলফা, ঠিক আছে, টাউ ইকাল টু কি বলছে, আই আলফা, এটা কেমনে আসলো, ঠিক আছে, দেখো একটু বুঝাই দে তোমাদের, ঠিক আছে। আমরা জানি, দেখো আমরা জানি যে রৈখিক বেগ, সরি রৈখিক ত্বরণ, আচ্ছা ভালো করে লিখি, দেখো একটু মনোযোগ দাও, এখানে একটু বোঝা লাগবে, ঠিক আছে। আমরা জানি রৈখিক ত্বরণ, রৈখিক ত্বরণ এই ইকাল টু কি দেখছিলাম, কৌণিক ত্বরণ গুণন ব্যাসার্ধ, তাই দেখছিলাম না, রৈখিক ত্বরণ ইকুয়াল টু কি কৌণিক ত্বরণ গুণন ব্যাসার্ধ, এ ইকুয়াল টু আলফা আর, ঠিক আছে। আর আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি, সেটা হলো ভাইয়া আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার আমরা জানি, ঠিক আছে। ওকে, আর একটু আগে আমরা দেখো একটা সূত্র দেখছি, সেটা কি দেখছি, টাউ ইকুয়াল টু আর গুণন এফ, ঠিক আছে, আর গুণন এফ দেখছি না। ওকে, এখন দেখো আমরা এখানে আরটা যদি রাখি, আর এফ ইকাল টু কি এম এ না, আরটা রাখলাম, এফ ইকাল টু কি এম এ, ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা এক কাজ করতে পারি না, আর গুণন এম, আর এটাকে আমরা এটা লিখতে পারি না, এ ইকাল টু কি আলফা গুণন, জায়গায় তো নাই, আচ্ছা দেখো আমি আর একটুই করে লিখি, দেখো আর গুণন এম অমনি রাখলাম, এটাকে ভেঙে কি করছি, এ যেটা নিয়ে আসছি আলফা আর নিয়ে আসবো, ঠিক আছে, আলফা গুণন আর, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, এখানে আমরা আলটিমেটলি এই যে আর এবং আর দুইটা মিলে কি আর স্কোয়ার পাচ্ছি, তাহলে এখানে কি আসতে আছে এম আর স্কোয়ার আলফা, ঠিক আছে। আচ্ছা এম আর স্কোয়ার মানে কি, এখানে দেখো যে এম আর স্কোয়ার মানে কি আই না, তাহলে আমরা কি এম আর স্কোয়ার পরিবর্তে আই লিখতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি আসবে, দেখো যে আই আলফা, তাহলে আমরা এখানে কি পেলাম, টাউ ইকুয়াল টু আই আলফা পেলাম না, ঠিক আছে, এটাই আলটিমেটলি এখানে বলছে, দেখো যে টাউ ইকুয়াল টু কি, টাউ ইকুয়াল টু আই আলফা, বুঝছো কি না। আমার গলা ব্যথা করতেছে। ওকে, দেখো নিচে আসো, এখন দেখবা দুইটা জড়তার ভ্রামক সম্পর্কে দুইটা উপপাদ্য দেওয়া আছে, আচ্ছা পেজ শেষ, আচ্ছা এক মিনিট, দেখো নিচে আসো, জড়তার ভ্রামক সম্পর্কে, আর সেখানে দেখো এই যে একটা ম্যাথ দিছি, এটা করবা, পারবা, নিজেরাই পারবা, ঠিক আছে, এটা নিজেরাই পারবা। ওকে, দেখো জড়তার ভ্রামক সম্পর্কে দুইটি উপপাদ্য দেওয়া আছে, তোমাকে কখনই দুটি উপপাদ্য ব্যাখ্যা করতে বলবে না, লিখতে বলবে না, জাস্ট নাম দিলে মনে রাখা লাগবে, আর এটার গাণিতিক কি বলে গাণিতিক প্রকাশটাকে মনে রাখা লাগবে। নাম দুইটা কি, একটা হলো লম্ব অক্ষ উপপাদ্য, আর একটা কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। দেখো লম্ব অক্ষ উপপাদ্য এটা গাণিতিক আর যেটা সমান্তরাল অক্ষ উপপাদ্য সেটার একটা গাণিতিক, এই দুইটা গাণিতিক প্রকাশ মনে রাখা লাগবে, আর কিছু লাগবে। ওকে, দেখো এখানে যে এত রকমের যে সূত্রমূত্র আছে, ঠিক আছে, এই সবগুলা একসাথে করে দেওয়া আছে এক জায়গায়, ঠিক আছে, এই যে এগুলা সব এক জায়গায় করে দেওয়া আছে, দেখো তোমরা এগুলো সব এক জায়গায় করে দেওয়া আছে, দেখো এই যে এখানে হয়ে গেল, এই যে চারটা লাইন দেওয়া আছে না। আলটিমেটলি যদি তোমাদের কখনো ম্যাথ দেয় এখান থেকে, ঠিক আছে, এই মানগুলা তোমরা এখান থেকে পাবা, ঠিক আছে, তো আমি মানগুলা দেখাই দিই, দেখো এখানে একবার একটু পরে দিই, দেখো বলছে সরু ও সুষম দণ্ডের, ঠিক আছে, মধ্যবিন্দুর ঘূর্ণমায়নের জন্য, কিওয়ার্ডটা কি ভাই, মধ্যবিন্দু, ঠিক আছে, মধ্যবিন্দু কথাটা থাকলেই জড়তার ভ্রামক কি হবে, জড়তার ভ্রামক হবে এম এল স্কোয়ার ডিভাইডেড 12, আর জড়তার, সরি এটা জড়তার ভ্রামক, আচ্ছা ঠিক আছে, আর এখানে কি বলছে দেখো যে জড়তার ভ্রামক 1/√12, এখানে এটা জড়তার ভ্রামক হবে না, এটা আসলে কাটো, এখানে এটা আসলে জড়তার ভ্রামক হবে না, এটা হবে চক্রবর্তীর ব্যাসার্ধ, কি হয় ভাইয়া,
চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ লিখে নাও। ঠিক আছে, তো এখানে কি দেখলাম, যদি মধ্যবিন্দুর কথা থাকে তাহলে জড়তার ভ্রামক হবে কোনটা, এটা। আর চক্রগতির ব্যাসার্ধ কত হবে, 1/√12। ঠিক আছে, ওকে। তারপরে দেখো যদি প্রান্ত বিন্দুর কথা বলে, মধ্যবিন্দু, এবার কি বলছে প্রান্ত বিন্দু, তাহলে জড়তার ভ্রামক কত হবে, এক্ষেত্রে ml²/3। এবং এই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ হবে, আমি লিখে দিই, দেখো চক্রগতির ব্যাসার্ধ হবে, দেখো যে 1/√3 চক্রগতির ব্যাসার্ধ। তারপরে দেখো এখানে বলছে এম ভর ও আর ব্যাসার্ধের পাতলা চাকতির জন্য। ঠিক আছে, পাতলা চাকতি কথাটা থাকলেই তুমি সেখানে জড়তার ভ্রামক কত হবে, 1/2 mr², এবং চক্রগতির ব্যাসার্ধ কত হবে, r/√2। ঠিক আছে, এবার যদি নিরেট সিলিন্ডারের কথা বলে, নিরেট সিলিন্ডার, তাহলে সেই ক্ষেত্রে জড়তার ভ্রামক কত, 1/2 mr² এবং চক্রগতির ব্যাসার্ধ কত, r/√2। তার মানে নিরেট সিলিন্ডার এবং পাতলা চাকতি দুইটার ক্ষেত্রে কিন্তু সেম মান। ঠিক আছে, মান দুইটা সেম, শুধু পার্থক্য কোথায়, সুষমদণ্ডের মধ্যবিন্দু এবং প্রান্তবিন্দু। ঠিক আছে, দুটো একটু মনে রাখো। ওকে, এখানে আর কিছু লাগবে না। ঠিক আছে, কৌণিক গতির জন্য নিউটনের সূত্র, সেম সূত্র জাস্ট বললাম, কৌণিক গতির ক্ষেত্রে এগুলা সূত্রগুলো একটু পড়বা, একটু একবার করে রিডিং দিবা। ঠিক আছে, এখন দেখো কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল। ঠিক আছে, কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল, সংজ্ঞাগুলো একটু দেখবা, সংজ্ঞাগুলো একটু দেখবা। ঠিক আছে, দেখো উদাহরণ বলছে যে পৃথিবী যখন সূর্য কেন্দ্র করে ঘোরে তখন কেন্দ্রমুখী বল লাভ করে। ঠিক আছে, ওকে। কেন্দ্রমুখী বল আলটিমেটলি কোনো কাজ হয় না কেন্দ্রমুখী বলে। ঠিক আছে, কেন কাজ হয় না ভাইয়া, কারণ কেন্দ্রমুখী বলের কাজ হলো কেন্দ্র বহুমুখী বলকে ক্যান্সেল করা। ঠিক আছে, তো এখানে প্লাস আর মাইনাসে জিরো হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়। ঠিক আছে, সো আলটিমেটলি কোনো কাজ হয় না, সেজন্য কেন্দ্রমুখী বলকে বলা হয় কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স। ঠিক আছে, ওকে। তারপরে দেখো যে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বলে একটা নাম আছে, সেটাকে বলা হয় অলিক বল। কি বল বলা হয়, অভিকেন্দ্র বা অপকেন্দ্র বল একটি কি, অলিক বল, এটাকে মনে রাখো। এই অলিক বল। এখন আমরা দেখবো রাস্তার ব্যাংকিং। রাস্তার ব্যাংকিং আমরা জানি না, সূত্রটা কি ছিল, tan θ কি v²/r/g। ঠিক আছে, সূত্রটা একটু মনে রাখো। ঠিক আছে, যে কি 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 মানে এই সূত্রটা থেকে আমরা কি পাই বলো তো, এখান থেকে আমরা পাইতেছি যে রাস্তার ব্যাসার্ধ যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে কি বেশি কোণের মান বেশি হবে, তার মানে কি বাইক নিয়ে বা যে কোনো গাড়ি নিয়ে কি বেশি কোণে হেলতে হবে রাস্তা পার, মানে রাস্তার কি কি বলো এটাকে, যে বাঁক নেওয়ার সময়, হ্যাঁ সরি, রাস্তা বাঁক নেওয়ার সময় বেশি কোণে মানে বাঁকতে হবে, কখন, যখন ব্যাসার্ধ রাস্তার ব্যাসার্ধটা কি হবে, কম হবে। ঠিক আছে, মানে রাস্তার বাঁকটা বড় হবে, রাস্তার বাঁক যত বড় হবে রাস্তার ব্যাসার্ধ তত কম হবে। ঠিক আছে, ওকে। কি সাউন্ড রে। দেখো তাহলে আমরা এখানে দেখলাম যে এই যে ব্যাংকিং, ঠিক আছে, যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলে উদাহরণগুলো একটু মনে রাখবা। একটা কি দেখলাম, একটা দেখলাম হলো রাস্তার ব্যাংকিং। ঠিক আছে, আর একটা কি আছে দেখো, নিচে আসো, আর একটা আছে ভাইয়া, দেখো যে সাইকেল আরোহীর বাঁক নেওয়া, এই যে এখানে আছে দেখো সাইকেল আরোহীর বাঁক নেওয়া, এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ আছে দেখো যে সেন্ট্রিফিউজ, কি আছে ভাইয়া, সেন্ট্রিফিউজ। আর একটা উদাহরণ আছে গ্রহগুলোর গতি, এই যে গ্রহগুলোর গতি, এই চারটা উদাহরণ মনে রাখা লাগবে। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু লাগবে না। এখন আমরা আসি সংঘর্ষে। সংঘর্ষ কই, সংঘর্ষ, তোমরা কি জানো সংঘর্ষ কিন্তু একটা ঘাত বল। ঠিক আছে, সংঘর্ষ কি ভাইয়া, সংঘর্ষ কিন্তু একটা ঘাত বল। কারণ আমরা কি জানি যে সংঘর্ষ যখন হয়
অনেক ধরো একটা ট্রাক আর একটা বাস সংঘর্ষ করলো, ঠিক আছে, তাহলে কি এটা কিন্তু অনেক জোরে দুইটা পরস্পরকে সংঘর্ষ করছে, কিন্তু কি জাস্ট কিছু সময়ের জন্য, খুব ক্ষুদ্র সময়ের জন্য বিশাল আকৃতির একটা বল প্রয়োগ করছে, তার মানে কি সংঘর্ষ কি একটা ঘাত বল, ঠিক আছে। ওকে, তো সংঘর্ষ দুই প্রকার, একটা হলো কি স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হলো কি অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। স্থিতিস্থাপক সংঘর্ষতে কি হয় ভাইয়া, গতিশক্তি সংরক্ষিত থাকে, আর অস্থিতিস্থাপকে কি হয়, গতিশক্তি কি থাকে না, গতি গতিশক্তি সংরক্ষিত থাকে না। তো এই স্থিতিস্থাপক, এখানে আবার দেখো যে বলছে যে দুই ধরনের স্থিতিস্থাপক, একটা হলো পূর্ণ স্থিতিস্থাপক আর একটা হলো কি আংশিক স্থিতিস্থাপক, ঠিক আছে। এতে দেখেন উদাহরণ বলছে যে কাঁচ এবং ইস্পাতের সংঘর্ষ হলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। পূর্ণ স্থিতিস্থাপক কি ভাইয়া, সরি এটা প্রায় প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, কাঁচ ইস্পাত এবং এর সাথে আরও কিছু লিখে নিতে পারো, সেটা হলো রাবার এবং মার্বেল, কি ভাইয়া, রাবার মার্বেল, ঠিক আছে, রাবার এবং মার্বেল, এগুলা কি, এগুলো সবগুলো হলো প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি বলে এই যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন, আবার একটা জিনিস লিখে নিতে পারো, সেটা হলো এখানে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস, এদের মাঝখানে যে সংঘর্ষটা ঘটে এটা হলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। এটা কিন্তু প্রায় পূর্ণ না, এটা কি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তো প্যাচ লাগালে চলবে না, কোনটা পূর্ণ স্থিতিস্থাপক এবং কোনটা প্রায় পূর্ণ স্থিতিস্থাপক, ঠিক আছে। এবং আংশিক স্থিতিস্থাপক ঘটনা, আসলে দেখো এখানে বলছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ মনে রাখবা, দেখো আমি বলে দিই, ঠিক আছে, মনে রাখবা সকল বাস্তব ঘটনা, সকল বাস্তব ঘটনা, ঠিক আছে, এটা হলো আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি বলো অস্থিতিস্থাপক, ঠিক আছে, দেখো অস্থিতিস্থাপক নিচে আমরা পাবো মেবি, অস্থিতিস্থাপক কই, আচ্ছা এখানে একটু রিডিং দিবা, ঠিক আছে, এখানে অনেকগুলো কথা বলছি, একটু রিডিং দিবা যদি প্রশ্ন আসে না, লেস ইম্পর্টেন্ট। এছাড়া দেখে যে অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষের ভিতরে অনেক ধরনের মনে করো যে কি আছে, উদাহরণ আছে, তুমি মনে রাখবা যে কোনো একটি মানে যে সংঘর্ষে দেখবা সংঘর্ষের পরে দুইটা বস্তুই থেমে যাবে, ঠিক আছে, থেমে যাবে, থেমে যাবে, অথবা কি হবে, অথবা ধরো কাদা মাটিতে তুমি একটা জিনিস ঢেল মারছো, ঠিক আছে, কাদা মাটির সাথে সংঘর্ষ করে কি কাদা মাটির ভিতরে আটকে গেছে, ঠিক আছে, কাদা মাটি, কাদা মাটি, এই কাদা মাটি কথা দেখলে সেখানে কি বলবা, অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। গতি না থাকলে মানে গতি নাই, থেমে গেছে, বা কাদা মাটির ভিতরে কি ডেবে গেছে, আটকে গেছে, তাহলে কি হবে, সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, ঠিক আছে। ওকে, দেখো ঘর্ষণ, ঘর্ষণ চার প্রকার, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং কি প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। ওকে, তারপরে দেখো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক একটা টার্ম দিচ্ছে এখানে, ঠিক আছে, মনে রাখবে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নাই, এর মানে সব কি এক অপেক্ষা ছোট হয়, এই যে ইটা একটু মনে রাখো যদি এখান থেকে আসে না, ঠিক আছে। এবং কি বলছে, ঘর্ষণ কোণের ট্রানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সমান, ঠিক আছে, এই যে আসলে এই সমীকরণ থেকে কথাটা বলছে, এতে ট্যানের অনুপাতটা কি ঘর্ষণ গুণাঙ্কের সমান না, ঠিক আছে, এই জন্য বলছে ঘর্ষণ কোণের কোনটা কি, এই যে ল্যামডা এখানে, ঠিক আছে। ওকে, এটা লেস ইম্পর্টেন্ট, আসে না, তাই স্থিতি ঘর্ষণের সূত্রাবলী একটু দেখে নিও। আর কি আছে এখানে, আচ্ছা এটা গেলে স্থিতি ঘর্ষণ, আর একটা আছে গতীয় ঘর্ষণ, ঠিক আছে, গতীয় ঘর্ষণের যে একটা আছে গাণিতিক রূপ আছে, সেম জিনিস, ঠিক আছে, সেম জিনিস, এখানে সূত্রাবলী গেলে সূত্রগুলোও সেম, ঠিক আছে, তিনটা সূত্র একটু রিডিং দিবা, মানে আলটিমেটলি এই যে যেখানে সূত্র এটা পড়লাম না, এই যে সূত্র, এই সূত্র থেকে আসলে মনে করো যে কথাগুলো বলছে, তিনটা কথা বলছে, ঠিক আছে, আবার এই সূত্র থেকে কি বলছে, এই তিনটা কথা বলছে, ঠিক আছে, একটু দেখে নিবা। ওকে, তোমরা মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ, সোনার বাংলাদেশ খুবই মানে বড় একটা চ্যাপ্টার,
খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, ঠিক মতো সবাই পড়ো, আর রাতের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।